দিদির সাথে যখন কথা হলো, তখন দিদি বললো যে বিষয়গুলো আসলে জানানো উচিত। সোহেল ভাই, শোনা যাচ্ছে? জি মেহেদি ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা। জি। মূলত মেহেদী হচ্ছে ভাই, আমরা আমি একটা আমরা কথা তো একটু অ্যাড করতে চাই। সবাইকে স্বাগত আজকের প্রোগ্রামে, এবং আজকে আমাদের একটা আনন্দের ব্যাপার যে আমাদের সাথে আমাদের একমাত্র বাংলাদেশের ডিসিডি আমাদের ডক্টর হাসান মেহেদী আমাদের সাথে উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামটাকে বেশি বেশি করে এনজয় করুন এবং বেশি বেশি করে মানুষজনকে ইনভাইট করুন আজকের এই প্রোগ্রামটাতে। আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মনের মধ্যে ফুড সাপ্লিমেন্ট নিয়ে বহু ধরনের প্রশ্ন হয়তো এই কদিনের মধ্যে দানা বেঁধেছে। প্রশ্ন কি ধরনের থাকে? প্রশ্ন হচ্ছে যে আমরা কি আসলে ফুড সাপ্লিমেন্ট বিক্রি করতে পারবো? ফুড সাপ্লিমেন্ট নিয়ে সারা বাংলাদেশে যে ছোট ছোট বিভিন্ন ধরনের মানুষজন কিছু হিউমার ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের আহ ক্ষতিকর কথাবার্তা নিজেদের মধ্যে চালাচালি করছে। কিন্তু আমরা যে ধরনের কোম্পানিতে আছি, আমরা 20 বছরের পুরনো একটা শ্রেষ্ঠ কোম্পানিতে আছি। এবং একইভাবে আজ শুধুমাত্র 5 বছর ওয়েস্টিজ বাংলাদেশে কাজ করছে তা নয়, এর আগে থেকেও যখন ওয়েস্টিজ বাংলাদেশে যায়নি, তার আগে থেকে আজ আমাদের হাসান মেহেদী ভাই এই বাংলাদেশে ভেস্টিজের প্রোডাক্ট উনি বিভিন্ন লোকজনদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং বিভিন্ন মানুষকে দিয়েছেন, এবং বহু ধরনের রেজাল্ট ওনার কাছে অলরেডি আছে। তাই আজকে আমরা সময় নষ্ট না করে আমাদের মেহেদী ভাইয়ের কাছে চলে যাব। আর যে ধরনের প্রশ্নগুলোর আমরা সম্মুখীন হই, ম্যাক্সিমাম সমস্ত প্রশ্নই আসলে মেহেদী ভাইয়ের জানা। মেহেদী ভাইয়ের জানা অজানা কোনো কিছু নেই, সবটাই ওনার জানা। উনি আপনাদেরকে এক এক মানে এক একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবে আজকে সাপ্লিমেন্টের প্রয়োজনীয়তা কি, সাপ্লিমেন্ট কারা কারা ব্যবহার করতে পারে, কোন কোন সাপ্লিমেন্ট আমাদের রেগুলার ব্যবহার করা উচিত, এবং এই সাপ্লিমেন্ট বিক্রয়ের জন্য আমাদের কোনো ধরনের আলাদা করে ডিগ্রি রাখা উচিত কিনা, কোন ধরনের কাগজপত্র রাখা উচিত কিনা, কি করা উচিত, এই সমস্ত আজকের এই প্রোগ্রাম থেকে আপনি পেয়ে যান। আজকের প্রোগ্রামটা প্লিজ কেউ মিস করবেন না, একদম ঝটপট সবাই মিলে জয়েন করে যান আর আজকের প্রোগ্রামটাতে এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ মেহেদি ভাই, ওয়েলকাম আপনাকে আজকের এই প্রোগ্রামে। জি, ধন্যবাদ দিদি আপনাকে। আমরা আসলে বিজনেস করতে আসছি। আমাদের বিজনেসের বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার না থাকি, তাহলে আমাদের অনেকের মধ্যে কিন্তু এই রিউমার ছড়াচ্ছে এবং ছড়াবে। এটা স্বাভাবিক। আমি শুরুতে আসি যে আসলে আমরা এই কি করি। আমরা যারা লিডার, আমাদের কাজ কি? এক নাম্বার হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটর যেটা বলি, আমরা সরবরাহ করি। আমরা কখনোই কোনো প্রোডাক্ট নিজে উৎপাদন করি না, আমরা প্রোডাক্টের ভ্যালু অ্যাডেড করি না। আমরা শুধুমাত্র তৈরিকৃত সার্টিফাইড প্রোডাক্ট, শুধু যে এই বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, যে সার্টিফাইড প্রোডাক্ট সারা বিশ্বে আমাদের এই প্রোডাক্ট যেতে পারবে। কারণ আমার অনেক রুগী আছে ইতালিতে, সৌদি আরবে, দুবাইতে, বিভিন্ন জায়গায়। এই সকল জায়গায় যখন প্রোডাক্ট যায়, যখন রুগীর কাছে দেওয়া হয়, কুরিয়ারে দেওয়া হয়, তখন তারা ওখানে দেখে। তারা দেখে যখন দেখে যে না, যেই সিলগুলো আমাদের, যেই সার্টিফিকেট গুলো আমাদের থাকার কথা প্রোডাক্টের মধ্যে আছে, তখন এটা ছেড়ে দেয়। যে সকল প্রোডাক্টের সার্টিফাইড না, ইন্টারন্যাশনালি সার্টিফাইড নয়, ওই সকল প্রোডাক্ট কখনোই তারা যেতে দেয় না। এখন আসলে আমরা যে কাজ করি, আমাদের ভয়ের কোনো কারণ নাই। এই কারণে বললাম, আমাদের কাজ হচ্ছে আমরা প্রোডাক্টটা সরবরাহ করি। যেমনি ভাবে ওষুধ কোম্পানির একজন এমপিও, একজন এসআর, একজন এসআর এর কখনো ডিগ্রির দরকার হচ্ছে না, একজন এসআর এর কাছে কখনো কাগজপত্রের দরকার হচ্ছে না। কাগজপত্রের দরকার হচ্ছে যিনি উৎপাদন করে, ম্যানুফ্যাকচারার, তার। তা আমরা যারা সরবরাহ করি, আমাদেরকে যেই কোনো জায়গায়, যেই কারো কাছে, আমাদের কাছে 20,000 টাকার না 1,00,000 টাকার প্রোডাক্ট থাকতে পারে, যেহেতু আমরা সরবরাহ করি। কিন্তু আমরা এই কোম্পানির প্রতিনিধি কিনা, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা এই কোম্পানির প্রতিনিধি হলে আমাদের আইডেন্টিফাই কি, আমাদের আইডেন্টি কার্ড দরকার। সেই আইডেন্টি কার্ডটা যদি আমাদের সাথে থাকে, তখন আমাদেরকে আর প্রশাসন কখনোই বলবে না যে আপনি এটা কেন রাখছেন আপনার কাছে। কারণ আমি রাখার আমার অধিকার আছে। সেটা আমি কার্টুনে রাখি, আমি যেখানে রাখি, আমি সরবরাহ করতে পারবো। এক কথায় হচ্ছে ডিস্ট্রিবিউটররা সরবরাহ করে, আমরা সরবরাহ করি। এক। সেকেন্ড অপশন হচ্ছে এই প্রোডাক্ট বিক্রি করতে। এই প্রোডাক্ট আমাদের, আমরা ফাংশনাল ফুড বলতে আমরা
যেটাকে বুঝি সেটাই হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। বাংলাদেশে ফুড সাপ্লিমেন্ট 2013 সালে আমি আপনাদেরকে এই মানে অবগত করাই, সেটা হচ্ছে 2008 সালে আমরা বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন করি। সেই অ্যাসোসিয়েশন শুরু করি 2000 সালে। হ্যাঁ। 2000 সাল থেকে আন্দোলন করতে করতে আমরা 2008 সালে আসি। সরকার বুঝলো যে না, মানুষ ভেজালযুক্ত খাবার খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, এখন অর্গানিক প্রোডাক্ট মানুষের প্রয়োজন, সেটা সরকারিভাবে অ্যাসোসিয়েশন করা হচ্ছে। সেই অ্যাসোসিয়েশনের আন্দোলনের ফসল হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যেটা 2013 সালে এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 2013 সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হওয়ার পরে এর পরবর্তীতে 2016 সালে গিয়ে জৈব নীতিমালা, যেটা আমরা যেই সকল খাবার খেলে আমরা সুস্থ থাকবো সেই ধরনের খাবারের জন্য একটা জৈব নীতিমালা করা হয়েছে। সেটা কিন্তু আমার যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন থেকে। আমার এই অ্যাসোসিয়েশনের মেম্বার কারা, যারা বাংলাদেশে আমাদের সোহেল ভাই যে কোম্পানিতে ছিল, এসপিআই, প্রাণ আরএফএল, কাজী এন্ড কাজী, আর যেই সকল কোম্পানি এই বাংলাদেশে কারকিউমা যে কোম্পানি, অর্গানিক বাংলাদেশ, এই ধরনের বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা, তারা আমাদের মেম্বার হয়। মেম্বার হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তারা বাংলাদেশে যদি নিরাপদ খাদ্য তৈরি করতে, তাহলে অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে, যেমনি ভাবে বিজিএম। তা আমি সরকারি ভাবেই কিন্তু এই খাদ্য নিয়ে, নিরাপদ খাদ্য নিয়ে, এখন নিরাপদ আমরা যে সাপ্লিমেন্ট বিক্রি করি সেটাই কিন্তু নিরাপদ খাদ্য। এখন কে সার্টিফাই করছে? ইন্ডিয়াতে যতগুলো প্রতিষ্ঠান আছে সার্টিফাই করার, সবগুলো সার্টিফাই করছে। কোন সাপ্লিমেন্ট বাংলাদেশে এনে কখনোই আমরা এটাকে মডিফাই করি না। যেমনি ভাবে আমাদের প্রোডাক্ট আছে, সেম ভাবে আমাদের প্রোডাক্টটা আমরা সরবরাহ করতেছি। এই জন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই। যদি আমার এই প্রোডাক্টটা বাংলাদেশে উৎপাদন হতো, তাহলে আমার ফ্যাক্টরি জিএমপি কিনা, আমার ফ্যাক্টরি আইএসও কিনা, আমার ফ্যাক্টরিতে টোটাল কোম্পানি যে সকল রুলস রেগুলেশন বাংলাদেশে আছে সেটা আছে কিনা, এরকম কোনো টেনশন আমাদের নাই। কারণ আমরা বাংলাদেশে এই প্রোডাক্টটা উৎপাদন করি না। আমরা যেভাবে আসে ইনটেক, আমরা এইভাবে ফিনিশ গুড হিসাবে আনি, সেজন্য আমাদের এটা ট্যাক্স বেড়ে যাচ্ছে, কারণ ফিনিশ গুড হিসাবে আসা হচ্ছে। আমরা ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করতে আমাদের এই ভয় নেই, এই কারণে যেহেতু আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে না। এক, সেকেন্ড অপশন হচ্ছে বাংলাদেশে ফুড সাপ্লিমেন্টের যে আইন, সেই আইনটা শুরু হলো 2013 সাল থেকে। তখন বলা হচ্ছিল যে ফুড সাপ্লিমেন্ট কোন এমবিবিএস ডাক্তার যেন সে তার প্রেসক্রিপশনে না লেখে, এরকম একটা আইন ছিল। এই আইন এর পরবর্তীতে যখন দেখলো যে না, যেহেতু এটা মানুষের উপকারী, মানুষ যখন সাইড এফেক্ট মুক্ত কোনো এই সাপ্লিমেন্ট খেতে চায়, মেডিসিন খেতে চায়, তখনই সকল ডাক্তাররা কিন্তু সাপ্লিমেন্ট লেখে। তখন গিয়ে কিছু ডাক্তারের জরিমানা করা হলো যে আপনারা লিখবেন না। কিন্তু এর পরবর্তীতে যে আইন হলো, সেই আইনে দেখা গেল যে না, ডাক্তাররা লিখতেছে, ডাক্তার প্রেসক্রিপশন করতেছে যে কোন রোগের জন্য কিভাবে এই সাপ্লিমেন্ট লেখা হবে, এই জন্য ডাক্তার ছাড়া হবে না। সেজন্য আবার এই আইন রহিত হয়ে গেল। এখন আইন হয়, সেই আইন আবার যখন দেখে যে না, এটা জনগণের কল্যাণে নয়, গুটি কিছু ব্যক্তির কারণে, তখন এটা আবার ক্লোজ হয়ে যায়। সেম ভাবে আমাদের এই ফুড সাপ্লিমেন্ট আইনকে দিল আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে, দিল ইউনানি আয়ুর্বেদিক বোর্ডকে, দিল ফার্মাসিউটিক্যাল, যেটা এলোপ্যাথিক, যে ওষুধ প্রশাসন এবং কসমেটিক আইন। তাহলে তিনটা দপ্তরের মধ্যেই কিন্তু আমাদের এই আইনটা এখনো ঝুলন্ত অবস্থা আছে। সেজন্য এটা নিয়ে যদি সঠিক উত্তর আমরা দিতে পারি যে আমরা কি করি, আমাদের লিডাররা, আমরা ডিস্ট্রিবিউটর, আমরা কি করি, আমরা সরবরাহ করি, জাস্ট আমাদেরকে এতটুকু বলতে হবে যে আমরা যে সরবরাহ করতেছি, কার পরামর্শে সরবরাহ করতেছি, যা আমাদের হেলথ কনসালটেন্ট আছে, আমাদের ডাক্তার আছে, আমরা ওনাদের থেকে যতটুকু জানি, ওনারা যা বলে আমরা ওইভাবে সরবরাহ করি। এই কথা বলার পরে, কারণ যখনই আমাদেরকে কাউকে প্রশ্ন করা হয়, তখন আমরা যখন সঠিক তথ্যটা তাদেরকে দিতে পারি না, তখনই তারা মনে করে যে না, এরা মনে অপরাধী। এজন্য ভয় করার কিছু নেই। যত ডিএলসিপি আছে, সকল ডিএলসিপি কে জানতে হবে যে ফুড সাপ্লিমেন্ট আইন 2013, ফুড সাপ্লিমেন্ট আইন 2019, ফুড সাপ্লিমেন্ট আইন 2023, এই তিনটা আইন এখন পর্যন্ত কেউ যেই দপ্তরকে দেওয়া হয় ওই দপ্তর এটা নিচ্ছে না, যেন এটা আমার নয়। এইভাবে কিন্তু এটা ঝুলন্ত থাকার কারণে আমরা এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারি না। বাংলাদেশ সরকার এইভাবে চলতেছে। কি লাস্ট 2019 আইন হলো, সেটা হচ্ছে আপনি ফুড সাপ্লিমেন্ট বিক্রি করতে পারবেন, তবে প্রদর্শনী করে নয়, দেখায়া দেখায়া বিক্রি করতে পারবেন না। হচ্ছে যেভাবে ওষুধ তাকের মধ্যে থাকে, তাকে থাকা যাবে না।
আপনি আপনার ডয়ারে রেখে আপনার মানে এই কার্টুনে রেখে আপনি বিক্রি করতে পারবেন, এই হচ্ছে আইন। তাহলে প্রদর্শনী করে বিক্রি করলে আপনি অপরাধ, আর কার্টুনে রাখে বিক্রি করলে আপনার অপরাধ নয়। এই হচ্ছে বাংলাদেশের আইন। এখন যেভাবে এটা যতক্ষণ না পর্যন্ত এটা সংস্কার না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। জাস্ট ভয়ের কোনো কারণ নেই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই সাপ্লিমেন্ট আমরা লাল শাক খেলে আমাদের উপকার হয়, বিট খেলে আমাদের উপকার হয়, হিমোগ্লোবিনের অভাব দূর হয়। ভিটামিন সি, আমরা আমলা খেলে আমাদের ভিটামিন সির অভাব দূর হয়। এখন এই আমলা খেলে এই মানে আমাদের যে ভিটামিনের ঘাটতি সেটা ফিল আপ হচ্ছে, এইটা করতে কি কোনো ডাক্তার প্রয়োজন আছে? কোনো ডাক্তার প্রয়োজন নেই, কোনো ফিজিশিয়ান প্রয়োজন হচ্ছে না। প্যারাসিটামল যেটা সবচাইতে নিষিদ্ধ, সেই প্যারাসিটামল বিক্রি করতে কোনো ডাক্তার লাগে না, কিন্তু অথচ ডাক্তার ছাড়াই আমরা যে কোনো সময় একটু আমার তাপমাত্রা একটু বাড়লে আমরা বলি কি দোকানে গিয়ে ভাই আমাকে এক পাতা নাপা দেন। তাহলে যেই নাপা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা অবৈধ, সেই নাপা আমি আপনি দেখেন প্রতিদিন, আপনি দেখেন আপনার হয়তো যখন বয়স হলো 15 বছর, তখন থেকে আপনি নিজে নিজে গিয়ে কিন্তু নাপা, গ্যাস্ট্রিকের ওষুধ, ওমিপ্রাজল, ফিনিক্স 20 ইত্যাদি আপনি কিনে আনতেছেন। তাহলে এটা কিনতে তো ডাক্তারি মানে যে আইন, সেই আইন, ওষুধ প্রশাসনের আইন হচ্ছে আপনার প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করতে পারবে না। তাহলে সেটাকে আমরা প্রেসক্রিপশন নিয়ে গিয়ে কি আমরা নাফা কিনে আনি? না, আমরা তা করি না। এটাই হচ্ছে বাংলাদেশের রুলস। এজন্য আমরা একটু এই সতর্ক থাকতে হবে। আমাদের যেই এই দরবেশ বাবা ছিল, যেটা সালমান এফ রহমান, যে এখন জেলে আছে, তার মানে নিজের কোম্পানির বিজনেসকে বাংলাদেশে ইস্টাবলিশ করার জন্য সিন্ডিকেট যে ছিল সে ওষুধ সেক্টরে, সেজন্য মূলত ফুড সাপ্লিমেন্ট আইনকে সে এমন ভাবে সিস্টেম করে গেছে যেন বাইরের থেকে কোনো প্রোডাক্ট আনতে যত টাকা ওই দেশের মূল্য তার 3 গুণ 4 গুণ পড়ে, তাহলে কেউ আনবে না। আর বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট যখন আসবে, তখন বাংলাদেশে যারা দুর্নীতি করে এই চিকিৎসা মানে সেবার মধ্যে, আমাদের এই ফুড সাপ্লিমেন্ট খেয়ে বহু ঢাকা মেডিকেলের ক্যান্সার বিশেষজ্ঞ, ইবনে সিনার কার্ডিওলজিস্ট, অনেক ডাক্তাররা এখন আমার থেকে আমাদের এই সাপ্লিমেন্ট গুলো নেন তাদের রোগীর জন্য। তা আমাদের আপনাদেরকে বলি, মিরপুর হসপিটালের আমাদের এক দিদি ক্যান্সার বিশেষজ্ঞ, ওনার এক রুগী আমার মাধ্যমে সুস্থ হওয়ার পর ওনার কথা হচ্ছে যে এই এই রুগী কিভাবে সুস্থ হলো। তখন ওই রুগীর বাবা বললো যে আমরা একজন ডাক্তার থেকে চিকিৎসা নিচ্ছি। উনি বললো যে উনি কোন দেশের মেডিসিন দিচ্ছে, বললো যে ইন্ডিয়ান। আমি তো ইন্ডিয়া প্রায় সময় যাই, তাহলে আমি কি আনতে পারবো? তখন ওই রুগী বললো যে যেহেতু ইন্ডিয়া, অবশ্যই আনতে পারবেন। তখন উনি আমাদের কলকাতা অফিস, আমাদের প্রোডাক্টের গায়ে মানে গুগল থেকে বের করলো, আমি জানি না। ওনারা যখন আনতে পারে নাই, তখন গিয়ে আমাকে ফোন দিয়েছে আইসা যে স্যার আপনি কিভাবে আনলেন, যা আমাদেরকে কিনতে দেয় না, বললো যে আমরা এই দেশের নাগরিক নয়। তো তখন ওই ডাক্তার তো আর জানে না যে এখানে ডিস্ট্রিবিউটর ছাড়া অন্য কারো কাছে বিক্রি করে না। ওই দিদি যখন গেল, বলল যে আমি ডাক্তার, আমি ক্যান্সার বিশেষজ্ঞ, মিরপুর হসপিটাল বাংলাদেশ, আমার কিছু রোগী সুস্থ হয়েছে আপনাদের এই মেডিসিন গুলো খেয়ে, এখন আমাকে 2 লাখ টাকার মেডিসিন দেন। তখন ওরা বললো যে এই ম্যাডাম, এইভাবে তো আসলে আমাদের বিক্রি হচ্ছে না। আপনি যে ডাক্তার থেকে নিছেন, আপনি ওই ডাক্তার, বললো যে আমি তো ওই ডাক্তারকে চিনি না, আমার এক রুগী বলছে। বলে তো উনি কিভাবে না, উনি কিভাবে না, এটা নিশ্চয় উনি আমাদের কোনো মেম্বার হতে পারে, সেজন্য হয়তো উনি নিছে। তখন ওই ম্যাডাম এসে আমার থেকে প্রায় সময় ওনার রুগীদের জন্য নিত। তখন উনি বললো যে এই ধরনের প্রোডাক্ট কেন বাংলাদেশের কোম্পানিটা তৈরি করে না, আর এই ধরনের প্রোডাক্ট কেন বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল আসতে দিচ্ছেন না, আমাদেরকে কিনতে দিচ্ছে না, তাহলে মানুষ তো ক্ষতিগ্রস্ত হবেই। বাংলাদেশে আপনি একটা রুগী যখন হসপিটালে যায়, মানে এটার চেয়ে বড় এই মানে ডাকাতি, বড় অপচয় মানে আর কিছু হতে পারে না। যারা হসপিটালে গেছেন, যাচ্ছেন, তারা দেখবেন যে তার যতটুকু প্রয়োজন ততটুকু তো তাকে দিচ্ছেই, অতিরিক্ত দিচ্ছে যে তার হসপিটাল চলতে হবে, সেজন্য তাকে ওইভাবে তাকে টেস্ট দিচ্ছে। এজন্য ডাক্তাররা বলে যে যারা এই অল্টারনেটিভ মেডিসিন, যারা আয়ুর্বেদিক, যারা হোমিও, যারা ইউনানি, এই সকল ডাক্তাররা বলে যে আমাদের কাছে রুগী আসে কখন, যখন সে মৃত্যু হবে এর 1 মাস 2 মাস আগে আসে সে আমাদের কাছে আসে। কেন বলে? যে ওখান থেকে যে সকল রুগীকে বলে দিচ্ছে যে আপনি আর হয়তো 1-1.5 মাস আপনি বাঁচবেন, এরকম অসংখ্য মানে রুগী আছে যারা অল্টারনেটিভ মেডিসিন বিশেষজ্ঞর কাছে এসে তারা সুস্থ হয়ে, আজকে ধরেন আমারই আছে এরকম কয়েকশো রুগী যারা হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিল,
ডাক্তার বলছে যে আপনাকে 3টা রিং পরাতেই হবে। এখন সে ফিজিক্যাল আনফিট, এখন কি করবে? তখন তাকে বলা হচ্ছে যে আপনি একটু এই মানে আস্তে আস্তে আপনার ফিজিক্যাল কন্ডিশন একটু ভালো হোক, ভালো হলে আপনি রিং পরায় নেবেন, না হয় আপনি হাঁটতে পারবেন না, আপনি সারা বছর এইভাবে হসপিটালে শুয়ে থাকতে হবে। ওই রুগী এখন 80-90-তে হুন্ডা চালাচ্ছে। ওই রুগী মানে তাকে বলছে আমি 3 মাস মেডিসিন খেতে, সে 3 মাস খায় নাই, মাত্র 1 মাস খেয়ে সে সুস্থ হয়ে পরের বার একবার নিচে, ওই একবারকে সে আস্তে আস্তে খেত, 4-5 মাস পর্যন্ত এইভাবে খেলো। এখন সে আর ওষুধ খেতে হচ্ছে না, তার ব্লকেজ নাই। তখন সে বললো ওই হসপিটালে তার ওই যে বাগিনা চাকরি করে, বাগিনাকে বললো যে তোমাদের হসপিটাল থেকে বললো যে হার্ট ব্লকেজের জন্য মানে এটার বিকল্প নাই, তাহলে আমি যে খেলাম, আমি যে সুস্থ হইলাম, এখন কি করবা? তোমরা যে বললে আমাকে 4.5 লাখ টাকা লাগবে, আমার তো 4.5 লাখ টাকা লাগে না। এখন ওই ব্যক্তির কাছে বেস্টিজের মেডিসিন হচ্ছে একটা আশীর্বাদ। কারণ আমরা মিস্টার গৌতম বালিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের যে এই বাংলাদেশে এই সুরকার রূপকার এই প্রতিষ্ঠানের আমাদের হীরক দাস গুপ্তা এবং আমাদের ম্যাডাম, তাদের কারণে আমরা এই কোম্পানিটাকে বাংলাদেশে 14 বছর পরে এসে আমরা পেলাম। কিন্তু এই 14 বছর মেহেদী আগে ভাই, অনেক রোগী মেহেদী বাংলাদেশ ভাই, থেকে। মেহেদী ভাই, যদি আমি কিছু প্রশ্ন করি আপনি কি আমাকে একটু ক্লিয়ার করবেন? কারণ ধরুন প্রচুর প্রশ্ন সকাল থেকে আমাদের কাছে আসতে থাকে, তো সেই প্রশ্নগুলো যদি আমি এখন আপনাকে করি সেক্ষেত্রে কি আপনি এগুলো আমাদেরকে একটু গাইড করতে পারবেন সবার জন্য? জি ওকে। প্রথম কথা হচ্ছে যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা ওষুধের পাশাপাশি কি আমরা এই সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করতে পারবো? মানে ওষুধও চলবে তার সাথেও কি সাপ্লিমেন্ট চললে আমরা কি রেজাল্ট পাবো, নাকি ওষুধ বন্ধ করে দিয়ে যে শুধুমাত্র সাপ্লিমেন্ট খাবো? এই প্রশ্নটা না, বারবারই লোকের কাছ থেকে আসে। জি, যারা যে কোনো এই রোগের এই কন্টিনিউয়াস রোগী আর আগ থেকে তারা মেডিসিন খাচ্ছে যেই ডাক্তারের, ওই ডাক্তারের মেডিসিনটাও তার চলবে, আমাদের এই সাপ্লিমেন্টটাও চলবে। ক্রমান্বয়ে যখন 15 দিন কন্টিনিউ হবে, তার শরীরের সাথে এই সাপ্লিমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন সে আস্তে আস্তে ওই মেডিসিন গুলো কমিয়ে দিবে। 1 মাস পরে, 1.5 মাস পরে গিয়ে সে টোটাল ওই মেডিসিন গুলো অফ করে দিবে, কোনো অসুবিধা নেই। কারণ হঠাৎ করে যখন বন্ধ করা হয়, তখন এই সাপ্লিমেন্ট গুলো তার শরীরে কাজ না করার কারণে তার মধ্যে একটা হতাশা আসবে যে আমি এতদিন তো খেলাম, ভালো ছিলাম, আমি এখন মানে আমার অবস্থান খারাপ কেন? কারণ তার শরীরে অ্যাডজাস্ট হবে। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে এক জোড়া জুতো কিনি, সেই জুতোটা প্রথম দিন ব্যবহার করলে কিন্তু আমাদের পায়ে ফোস্কা ফুটে যায়, কোথাও দিয়ে রক্ত বের হয়। এখন এই রক্ত বের হওয়াটা কিন্তু প্রতিদিন হয় না, যখন 2-3 দিন যায়, আমার পায়ের সাথে যখন জুতাটা অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর কিন্তু আমার আর সমস্যা হচ্ছে না। সেম ঠিক। ভাবে সাপ্লিমেন্টটার শরীরে হঠাৎ করে কাজ করে না, এই কারণে আমরা তো সারা বছরে কিন্তু আমরা যে সকল খাবার খাচ্ছি, সাপ্লিমেন্ট কাজ করে 100-100। যেদিন সে ওষুধ সাপ্লিমেন্ট খাবে, ওই দিনের তার কাজ করবে। কাদের? যারা কেমিক্যাল যুক্ত খাবার খায় না, ফরমালিন যুক্ত খাবার খায় না, ন্যাচারাল খাবার খায়, তাদের জন্য। এজন্য ওকে। সবার কাছে একটাই অনুরোধ, হঠাৎ করে কারো মেডিসিন বন্ধ করে সাপ্লিমেন্ট দিবেন না, সাথে দিবেন আস্তে আস্তে যেন সেটা কাজ করে, 15 দিন পর আস্তে আস্তে বন্ধ করে দিবেন। ওকে। তো তার মানে দর্শক বন্ধুরা, আপনারা যারা আজকে আমাদেরকে শুনছেন, আমাদের সাথে আছে ডক্টর হাসান মেহেদী। আজকে আমরা অনেক ধরনের গাইডলাইন পাবো, আজকে অনেক ধরনের প্রশ্নের অ্যান্সার হয়তো আমি আপনাদেরকে জানাতে পারবো। ডাক্তারবাবুকে আমরা আজকে যখন পেয়েছি তার কাছ থেকে আমরা সমস্ত কিছু জেনে নেব। তার মানে উনি আমাদেরকে এটাই বলছেন, বা আমরাও যখন ট্রেনিং করি বা মিটিং করি আমরা একটাই কথা বলি, যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন তারা বা রেগুলারলি ওষুধ সেবন করছেন তারা একবারেই ওষুধটাকে বন্ধ করবেন না। সাপ্লিমেন্ট খেতে খেতে 15 দিন থেকে 1 মাস আপনি ওষুধ খাওয়ার পর, সাপ্লিমেন্ট নেওয়ার পর আপনি যখন দেখবেন যে ইয়েস আপনার শরীর এখন ভালো রয়েছে, ব্যালেন্স হয়ে গেছে, আপনার শরীরের সাথে সাপ্লিমেন্ট অ্যাডজাস্ট হয়ে গেছে, দেন আপনি আস্তে আস্তে মেডিসিন বন্ধ করে দেবেন এবং শুধুমাত্র অর্গানিক এবং ন্যাচারাল সাপ্লিমেন্টের উপরে আপনি কন্টিনিউ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা তৈরি হবে না। মেহেদী ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি ওকে। সেকেন্ড প্রশ্ন, মেহেদী ভাই, অনেকের একটা প্রশ্ন এই কিছুদিন যাবত, লাস্ট 1-2 সপ্তাহ ধরে আমরা শুনতে পাচ্ছি যে অনেকেই আসলে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, আমরা যারা ডিস্ট্রিবিউটাররা রয়েছি
আমাদের এই যে সাপ্লিমেন্ট আমরা যে বিক্রি করব, তার জন্য আমাদের কি আলাদা করে কোনো নিজস্ব কোনো লাইসেন্স নিতে হবে? আমরা যারা ডিস্ট্রিবিউটার, যারা প্রোডাক্ট ইউজ করছি বা যারা ফিল্ডে আমরা কাজ করছি, আমাদের কি কোনো লাইসেন্স নিতে হবে? সেক্ষেত্রে আপনি কি সতর্কীকরণ আপনি ডিস্ট্রিবিউটারদের জন্য দেবেন? কারণ কিছু অসাধু লোক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউটারদেরকে এসএমএস করে, বিভিন্ন ধরনের আহ অযৌক্তিক কথা বলছে বা হ্যারাসমেন্ট অনেক সময় করে থাকে। সেক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউটারদের প্রোটেকশন কি নেওয়া উচিত, বা কিভাবে এই জিনিসের রেকমেন্ডেশন করা উচিত ওনাদের? আচ্ছা, জি। এটা হচ্ছে বাংলাদেশে ড্রাগ লাইসেন্সের বিষয়টা বলি। ড্রাগ লাইসেন্সটা হচ্ছে ড্রাগের যে আইন, এই আইন হচ্ছে যে সকল ফার্মেসিতে কোনো ডাক্তার নেই, কোনো ফিজিশিয়ান নেই, কিন্তু সে শুধু ওষুধগুলো বিক্রি করবে, প্রেসক্রিপশন আসবে বিক্রি করবে, ওই ফার্মেসিতে ন্যূনতম 3 লক্ষ টাকার মেডিসিন মজুদ থাকে, তার জন্য ড্রাগ লাইসেন্স। কিন্তু আমাদের যারা এই বিক্রি করে, আমাদের যারা লিডার, আমাদের যারা ডিস্ট্রিবিউটর, আমি শুরুতেই কথাটাই বলছিলাম, আমরা কিন্তু সরবরাহকারী। আমরা কখনো প্রোডাক্ট কোনো কিছুই আমরা এখানে ভ্যালু অ্যাডেড করি না, প্রোডাক্ট পরিবর্তন করি না, কম বেশি করি না, খুলে বিক্রি করি না। ধরেন আমার বিষয় বলি, আমি আমাদের ক্যালসিয়াম 15 পিস বিক্রি করি 450 টাকা, 15 পিস আমাদের ক্যালসিয়াম। কারণ সেটা আমি আমার যেই লেভেল, আমি আমার লেভেল দিয়ে খুলে এটা আমি বিক্রি করতে পারি, 15টা দিতে পারি একটা রুগীকে। কারণ রুগীর কাছে এখন টাকা নেই, অনেক মেডিসিন, কিন্তু এর কথা স্যার ক্যালসিয়াম তো অন্য কোম্পানি 15 পিস বিক্রি করে, আপনারা 15টার পারেন না? আমরা বলছি না, আমাদের আছে ফ্যামিলি প্যাক। এরপরও রুগী আসলে রুগী বলে স্যার আমাকে দেন, আমি সেটা দিতে পারি, কিন্তু আমাদের কোনো ডিস্ট্রিবিউটর এটা দিতে পারবে না। কারণ সে ডাক্তার নয়, রেজিস্টার্ড ডাক্তার হলে সে খুলে লেভেল ফেলে দিয়ে বিক্রি করতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের তারা মানে সরবরাহ করে ডিস্ট্রিবিউটর, তাদের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হচ্ছে না, তার তারা মানে সরবরাহ করে। ডিস্ট্রিবিউটারদের কোনো লাইসেন্সের দরকার নেই? কোন ডিস্ট্রিবিউটরদের কোনো লাইসেন্সের দরকার নেই আচ্ছা, বাংলাদেশে। একটা কথা বলুন, এই যদি কেউ তাকে ফোনে, যদি কেউ এসএমএস করে বলে যে আমাদের এই প্রোডাক্টের কথার বিষয়ে যদি তাকে কোনো প্রশ্ন করে, সেক্ষেত্রে কি সে তার প্রেসক্রিপশন বা কোনো কিছু সে চাইবে? মানে অপোজিট ব্যক্তিটাকে কি এরকম ধরনের কোনো এই প্রেসক্রিপশন এই- চাইবে? এখন যেটা সমস্যা বাংলাদেশে, সেটা হচ্ছে কিছু অসাধু কর্মকর্তা আছে, এটা যেমনি ভাবে পুলিশ ডিপার্টমেন্টে ছিল, এটা যারা ফ্যাক্টরি তারা জানে, ব্যাটের লোকের মধ্যে আছে, নিরাপদ সকল সেক্টরে কিছু অসাধু ব্যবসায়ী আছে, অসাধু এই কর্মকর্তা আছে, যারা ব্যবসায়ীদেরকে হয়রানি করে। এটা তার কাছে সবকিছু থাকার পরেও মানে সে এটা করবে। যেমন আমাদের বাংলাদেশের কথা বলি, সবাই চিনবে এই আব্দুল জব্বার সাহেব, যিনি এই মানে ভোক্ত অধিকারের ম্যাজিস্ট্রেট যিনি। আমি মনে হয় আপনাদেরকে যেদিন ওনার বিচার করতে গেছি আমি, ওই দিন আমি মনে হয় পাঠাইছিলাম আপনাদেরকে, যে আজকে জাব্বার মিয়া যেটা প্রতিদিন মানুষের মানে জরিমানা করে, আজকে ওনার জরিমানা করতে যাচ্ছে ওনার অফিস। এটা হচ্ছে উনি একটা ভুল তথ্য নিয়ে আমাদের এক পরিচিত ব্যক্তিকে হয়রানি করছে, হয়রানি করে তাকে তার লাইসেন্স বাতিল করে দিবে, সবকিছু তাকে হয়রানি করে চলে গেলেন। বললো যে 2 দিনের মধ্যে সমাধান করতে না হয় সেই লাইসেন্স বাতিল করে দিবে। তখন উনি আমাকে আমার এই মানে মানবাধিকার বরাবর অ্যাপ্লিকেশনটা করছে, তখন উনি বলল স্যার আপনি সহকারে যদি আসেন তাহলে ভালো হবে, কারণ এটা উনি অন্যায় করছে, এটা আমাদের ভুল না, ভুলটা ওনার। ওনাকে যে তথ্যটা দিছে সেই ব্যক্তিটা সঠিক তথ্য দেয় নাই। তখন আমি চিন্তা করলাম যে ওনারা এটা পত্রিকা দিলে, জাব্বার সাহেব এত সুনাম, প্রতিদিন কাজ করে, প্রতিদিন কিন্তু কোথাও না কোথাও জরিমানা করে, এটা ভালো ভালো কাজ, কিন্তু এই ছোট্ট একটা কাজ ওনার ভুলের কারণে ওনার এত সুনাম নষ্ট হয়ে যাবে, এটা করতে দেওয়া যাবে না। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি সহকারে যাব। তখন আমি সহকারে কারণ বাজার অফিসে গেলাম, ভক্তাধিকার অফিসে গিয়ে ডিজির কাছে যখন আমার ভিজিটিং কার্ডটা দিলাম, ডিজি শুরুতে বললো যে ওনারা কারা, কি জন্য আসছে। তখন ভিজিটিং কার্ড দেওয়ার পরে বললো যে ঠিক আছে আসতে বলে। তখন গেলাম, যাওয়ার পরে ওনাকে শুধু মানে অ্যাপ্লিকেশনটা এতটুকু বললাম যে আপনার এখানে আসছি শুধু জাব্বার সাহেবকে সম্মান করার কারণে, এখন বিচার কি আপনি করবেন না বিচার আমরা করব? বললো যে না, আমার কাছ পর্যন্ত যেহেতু আসছেন বিচার আমি করব, অপরাধটা কি? তখন উনি অ্যাপ্লিকেশনটা পড়ে দেখলো যে না, জাব্বার এই কাজটা ঠিক করে নাই, এটা আমি জাব্বারকে সতর্ক করে দিচ্ছি আপনাদের সামনে। এখন এই পর্যন্ত তো যাওয়ার মতো ক্যাপাসিটি তো সবার নাই, সবাই যাবেও না। সেম ভাবে আমাদেরও কিন্তু এরকম ধরনের অনেককে ভয় দেখাবে,
কিন্তু আমরা যদি লিগেল থাকি, আমরা যেহেতু আমাদের প্রোডাক্ট আমরা কোনো ভ্যালু অ্যাডেড করি না, প্রোডাক্টের মোড়ক লাগাই না, লেবেল লাগাই না, কিছুই করি না, এলসি করে প্রোডাক্ট আসে, আমাদের এই ভয়গুলো পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট যিনি প্রশ্ন করবে ওনাকে বলতে হবে। উনি একটা জায়গায় বলতে পারে যে আপনি যে বিক্রি করেন আপনার তো বিক্রি করার অধিকার নাই, সে না জানিয়ে কথাটা বলতেই পারে। কিন্তু তাকে বলতে হবে যে ভাই আমি বিক্রি করি, আমি তো প্রোডাক্ট নিজে লিখি না, প্রোডাক্ট আমাদের প্রেসক্রাইব যেভাবে হয় আমরা ওইভাবে। এই জন্য আমি আজকে একটা মেসেজ দিছিলাম যে আমাদের কখনো কোনো ব্যক্তিকে যদি এরকম হয়রানি করার কেউ পরিকল্পনা করে, তার পরিকল্পনাটা নস্যাৎ হয়ে যাবে। তাকে একটাই বলতে হবে যে ভাই আপনি যদি আমাদের সাপ্লিমেন্ট নিতে হয় আমাদের ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার রিপোর্ট পাঠায় আপনি নিয়ে নেন, এরপর আমি আপনাকে দিতে পারবো। কারণ আমি ভাই প্রেসক্রিপশন করি না, আমি সরবরাহ করি, আমি বিক্রি করি, আমি অফিস থেকে আপনাকে এনে দিতে পারবো। কিন্তু আগে আপনি পরে এই কথাটা বললে তখন ওই ব্যক্তি বুঝবে যে না, এরা ট্রেন্ড আপ, এরা বুঝে যে ফুড সাপ্লিমেন্ট আইন কি। ফুড সাপ্লিমেন্ট আইনে একটা জিনিস আছে, যেটা হচ্ছে প্রেসক্রিপশন যদি করে তখন এটার কোনো অসুবিধা নেই, ডাক্তার লিখলে অসুবিধা নেই, এটা হচ্ছে আইন। এখন অথচ এটা, এই আইন আমাদের কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের কোনো মেডিসিনকে এটা সাইড এফেক্ট হচ্ছে না যে রুগী মারা যাবে, এরকম কোনো ভয় আমাদের প্রতিষ্ঠানে, আমাদের যে সাপ্লিমেন্ট গুলো আছে এগুলোতে নাই। বাংলাদেশে যে আইন ছিল সেটা হচ্ছে অনুমোদিত, যেটার অনুমোদন নাই, যেটা সার্টিফাইড নয়, এই সাপ্লিমেন্টের বেলায় কিন্তু অনেক কথা আছে, ওইগুলোই কিন্তু আবার এখন যাদের সার্টিফাইড প্রোডাক্ট তাদেরকে বলতেছে, এটা হচ্ছে না জেনে বলে। এই জায়গাটা আমাদের সুস্পষ্ট থাকা দরকার। আইনে লেখা আছে অনুমোদিত, যেইটার অনুমোদন নাই, অনুমোদনহীন প্রোডাক্ট, সেই সেই সাপ্লিমেন্ট কোনো ডাক্তারকে লিখতে না নিষেধ করছে। কিন্তু আমরা যখন কোনো অভিযানে যাই কেউ, তখন এটার অনুমোদন কে দিছে? আমাদের প্রোডাক্টের অনুমোদন কে দিছে? ইন্ডিয়া দিছে। আর বাংলাদেশে আমার প্রোডাক্টের অনুমোদন আসতে কে দিছে? কাস্টমস দিছে। বাংলাদেশে এই প্রোডাক্ট খেয়ে কোনো মানুষ মারা যাবে না কে বলছে? সায়েন্স ল্যাব বলছে। এখন এতগুলো ধাপ অতিক্রম করে আমার প্রোডাক্ট বাংলাদেশে আসছে, আমার যখন যদি আমার প্রোডাক্ট অবৈধ হতো তাহলে কাস্টমস থেকে ছাড়াইতে পারতো না, ওখান থেকে এটা আবার ব্যাক করতে ইন্ডিয়াতে। এই বিষয়গুলো যদি আমাদের ডিস্ট্রিবিউটরদের জানা থাকে তখন সে যে কোনো অফিসার হোক কোনো অসুবিধা নেই, জাস্ট তাকে বলতে হবে যে এক্স্যাক্টলি, আমার এটা এই হয়তো। এক্স্যাক্টলি। আপনি যে কথাটা বললেন এই কথাটা থেকে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা প্রোডাক্ট যখন কাস্টমস এর হাত ধরে যখন বাংলাদেশে ঢুকেছে, কোনো বিদেশি প্রোডাক্ট যখন ঢুকেছে, তার মানে কাস্টমস থেকে অনুমোদিত হয়েছে, প্লাস সায়েন্স ল্যাব থেকে অনুমোদিত হয়েছে। সায়েন্স ল্যাবের রিপোর্ট ছাড়া কোনোভাবেই সাপ্লিমেন্ট আপনি বিক্রি করতে পারবেন না। এছাড়াও আমাদের যে কোম্পানি, তার জন্য হাইকোর্টের যে রিট পিটিশন আছে, ড্রাগের যে এখনো কোনো রকম এই ধরনের সাপ্লিমেন্টের জন্য ড্রাগের যেহেতু এখনো আওতার মধ্যে আসেনি, তার জন্য যে রিট পিটিশন আছে সেটাও আমাদের কাছে আহ, রয়েছে। এবং ড্রাগের থেকে যে এনওসি আমরা পেয়েছি যে হ্যাঁ আপনারা বিক্রি করতে পারেন এনওসি নিয়ে, সেই কাগজপত্রও আমাদের কাছে আছে। তার মানে যারা অযথা ভয় পাচ্ছেন বা অযথা কিছু প্যানিকের মধ্যে রয়েছেন যে আমি কি সাপ্লিমেন্ট বিক্রি করতে পারবো কিনা, তাদেরকে কিন্তু আজকে আমাদের ডক্টর হাসান মেহেদী একটা জায়গায় ক্লিয়ার করে দিয়েছে যে বাংলাদেশে যখন এই পেপার শুদ্ধ আমাদের কাস্টমস এর অনুমতি নিয়ে যখন প্রোডাক্ট ঢুকেছে, তখন আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই, কোনো রকম চিন্তার হওয়ার কারণ নেই। শুধু আপনাকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যে আপনাকে এরকম ধরনের মানে অচেনা নাম্বার থেকে আপনাকে যদি কেউ সাপ্লিমেন্ট রেকমেন্ডেশনের জন্য যদি কেউ ফোন করে, তাকে বলতে হবে আপনার প্রেসক্রিপশন আপনি আমাদেরকে পাঠান, ডক্টর প্রেসক্রিপশন পাঠান, দেন আমরা আপনাকে সাজেস্ট করব আমাদের ডক্টরের সাথে কথা বলে কনসাল্ট করে। দ্যাটস ইট, তাই তো মেহেদী ভাই? জি, 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 এটাই কারণ। বাংলাদেশে এই মানে আইন হচ্ছে কিন্তু আইনের বাস্তবায়নটা নাই। আমরা যে রিটটা করে নিলাম এটাই হচ্ছে আমাদের জন্য এখন, কারণ সরকার দিচ্ছে না, তাহলে আমার করণীয় কি? আমাকে এই জন্য ওই যে বিএসটি তে মানে আছে যে আপনি এটাকে বিএসটি এর আওতা আনেন নাই, কিন্তু আবার আমাকে বিক্রিও করতে দিচ্ছেন না, তাহলে অপশন কি? তখন থার্ড অপশন হচ্ছে আপনাকে ওখান থেকে একটা এনওসি নিতে হবে। ওকে, আমাদের এই এনওসিটাও কিন্তু আমাদের নেওয়া আছে আমাদের এই সাপ্লিমেন্টের জন্য। সেজন্য আমাদের এই বিষয়টা হচ্ছে যে এগুলো আমাদের জানা দরকার, যে আমাদেরকে কেউ প্রশ্ন করতেই পারে যে আপনার প্রোডাক্ট কি অনুমোদিত? জি, 100% অনুমোদিত। যদি আমার এটা অনুমোদিত নাই হয় তাহলে এটা কিভাবে বাংলাদেশে আসে? তাহলে কাস্টমস কি করলো? তাহলে আপনি এটা তো আমাকে বলার কথা না, আপনি কাস্টমস থেকে ব্যাক করে দেন সব।
তাহলে আমার পর্যন্ত এখান পর্যন্ত আসবে না। এই কথাগুলো যখন আমরা বলতে যাবো, আর আরেকটা হচ্ছে যে আমাদের যে ম্যাজিস্ট্রেট ইয়ার যে ম্যাজিস্ট্রেট এই ছিল, এরা এই নতুন, এরা মাত্র আসছে এই জগতে, কিন্তু এরা এতটুকু জ্ঞান অভিজ্ঞতা নিয়ে কিন্তু এখানে আসে নাই। এটা স্বাভাবিক থাকতেই পারে, কারণ যারা বাংলাদেশে ফুড সাপ্লিমেন্ট প্রতিদিন মানে এই কয়েক কোটি টাকার ফুড সাপ্লিমেন্ট বিক্রি হচ্ছে, যে রাইট। সাপ্লিমেন্ট গুলো প্রতিদিন ডাক্তাররা ইয়েতে এই যে এই আমাদের এই হসপিটালে, ডায়াবেটিস হসপিটালে প্রতিদিন কিন্তু সাপ্লিমেন্ট লিখতেছে। ডায়াবেটিসের এখন বিকল্প দেখলো যে না, ইনসুলিন নিয়ে কোনো কাজ হচ্ছে না, এখন সবাই এবং সাপ্লিমেন্ট। আমার কাছে এবং একজন মেহেদি ভাই, ডাক্তারের মেহেদি যে ভাই, আমরা যখন ধরুন আমাদের অলরেডি আমাদের ড্রাগের লাইসেন্স দিয়েই কিন্তু আমাদের সাপ্লিমেন্ট ফ্যাক্টরি তৈরি হচ্ছে। এটা তো নিশ্চয়ই আপনি তো জি অলরেডি আমাদের যিনি সাপ্লিমেন্ট ফ্যাক্টরি তৈরি করছেন সুমন ভাই, যিনি মেহেদি ভাইয়ের সাথে অবশ্যই মিটিং এ বসেছিলেন এবং মেহেদি ভাইয়ের সাথে কথাও বলেছেন কিভাবে কি পরিকল্পনা ওনাদের আছে, এবং মার্চ এপ্রিলের মধ্যে আমাদের কিন্তু সাপ্লিমেন্টের ফ্যাক্টরিও তৈরি হয়ে যাবে এবং সেটা কিন্তু সেই ড্রাগ দ্বারা অনুমোদিত। জি তাহলে সাপ্লিমেন্ট যদি অবৈধ হতো বাংলাদেশে, তাহলে কি ড্রাগ আমাদেরকে এই লাইসেন্স প্রদান করতো? না, সে তা তো নয়, কিন্তু এই, মানে ফুড সাপ্লিমেন্ট অবৈধ না এই কথাটা কোনো ম্যাজিস্ট্রেট বলবে না। কিন্তু একটাই কথা যে আপনার এটা অনুমোদিত কিনা এটা সে বলতে পারে, স্বাভাবিক, কারণ বাংলাদেশে এই 2,500-এর উপরে মানে কোম্পানি আছে, ইউনানি আয়ুর্বেদিক কোম্পানি, যারা অনুমোদন ছাড়া তারা একবার যে লাইসেন্স নিতে এরপর আর রিনিউ করে না, এরকম অনেক আছে। এগুলাকে বলে মানে অনুমোদনহীন মেডিসিন। এই এই কথাটাই কিন্তু লেখা আছে যে আপনারা অনুমোদনহীন কোনো মেডিসিন আপনারা লিখবেন না। ডাক্তারদেরকে আমাদেরকে নিষেধ করা আছে যে আপনি রেজিস্টার ডাক্তার, কিন্তু আপনি রুগী দেখেন, আপনি রেজিস্টারহীন অনুমোদনহীন কেন মেডিসিন লিখবেন, এইটা লেখা আছে। কিন্তু এখন এই কথায় যখন আসে, আমরা কিন্তু এটাতে 100% আমাদের যতগুলো সার্টিফাইড আছে জিএমপি সহ, আমাদের যতগুলো সার্টিফাইড আছে পাশায়, এগুলো কিন্তু অন্য অন্য মেডিসিনের নাই। এই জন্য আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে মানে ভয়ের কোনো কারণ নাই। কেউ যদি আমাদের প্রোডাক্ট টেস্ট করে, যে ভাই আপনাকে আমি টেস্ট করার জন্য দিলাম, আপনি টেস্ট রিপোর্টটা আমাকে এনে দিবেন, তো সে এটা জিজ্ঞেস করবে যে আপনাদের টেস্ট রিপোর্ট আছে? জি আছে। কারণ প্রতিটা চালানে যখন আসে এক একটা প্রোডাক্টে 1-1.5 লাখ টাকা 3 লাখ টাকা পর্যন্ত শুধু এই এই মানে বিসিএস আর কি দিতে হচ্ছে। তাহলে কেন দিতে হচ্ছে? ওই যে কাস্টম থেকে মালটা ছাড়ানোর জন্য। তাহলে আমরা সার্টিফাইড হয়েই কিন্তু আমরা বাংলাদেশে প্রোডাক্টটা আসে। এই জন্য আমরা এই মানে অবৈধ নয়, আমরা অনুমোদনহীন নয়, জাস্ট আমরা সাহসিকতাহীন। কিন্তু আমরা যারা অনেকে মনে ঠিক। করে যে এটা বিক্রি করলে একদম মনে হয় আমাদের মনে একদম হয় ধরে নিয়ে যাবে, আসলে এটা কিছুই ঠিক। না। জাস্ট আপনি উত্তরটা যদি সঠিকভাবে দিতে পারেন, কারণ কোনো ম্যাজিস্ট্রেট কখনো যদি কোথাও যায়, সে ভদ্র ভাষায়, ম্যাজিস্ট্রেটরা কিন্তু ভদ্র হয়, এরা অভদ্র হয় না। কিন্তু তাকে যদি আপনি আইন দিয়ে বুঝাইতে পারেন, সে বুঝে বলবে যে না, আসলে ইনফরমেশনটা গ্যাপ ছিল, আমাদেরকে বলছে আসতে, আমরা আসছি। কিন্তু পুলিশ সেটা আপনাকে ধমক দিবে, ডিবি আপনাকে নিয়ে যাবে, সেটা হচ্ছে টাকার ধান্দার জন্য। তবে বাংলাদেশে আরেকটা কথা বলি আপনাদেরকে, এই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে পুলিশের এই অবস্থান এখন আর নাই, ডিবির এই অবস্থান নাই। কেউ আপনাকে এই সাপ্লিমেন্ট নিয়ে যদি আপনাকে কোনো ব্যক্তি ধরে নিয়ে যেতে চায়, তাকে আগে ওখানে বেঁধে ফেলবেন, এরপরে আমাকে খবর দিবেন। ওই প্রশাসনকে, ওই জেলার যিনি প্রধান, ওনাকে পাঠানো হবে যে ওকে ওকে আনেন, যে ও কিভাবে এটা করে। আমি এরকম অনেক করছি, এখন না, আওয়ামী লীগ সরকার আমলে তো তাদের অনেক পাওয়ার ছিল। আমি তখন এরকম অনেক লোককে ধরছি, অনেক এসআই কে ধরছি। আমাদের এই যে নেত্রকোনার একজন আমাদের ইন্ডিয়ান পণ্য বলে, ইন্ডিয়ান মেডিসিন বলে, অবৈধ মেডিসিন বলে আমাদের এক লোককে নিয়ে যাচ্ছে থানায়। তখন আমাকে মাসুদ ভাই ফোন দিয়েছে যে এই মেজি ভাই, আমাদের এক লোককে এসআই নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? থানায়। কেন? তো উনি আমাদের ইন্ডিয়ান মেডিসিন বিক্রি করে, এই জন্য। আমি তো অসুবিধাটা কেউ না, বললো যে না, ওরকে নিয়ে যাচ্ছে। তখন আমি ওসিকে ফোন দিলাম, ওসিকে ফোন দিয়ে বললাম যে আপনার এসআই সুমন, সে গণদোলায় খাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সে সাদাবাজি করতে গেছে। বললো যে কি বলেন? আমি বলি যে আপনাকে জানাইছি, ওকে ফোন দেন। এরপরে ওরা কিছু দূর নিয়ে এরপরে একটা থাপ্পড় দিয়ে মানে তাকে হুন্ডা থেকে নামাই দিছে যে এই যাও, এটা আবার আমার সরকার পর্যন্ত কিভাবে গেল। তখন তাকে, তখন ওই যে মাসুদ ভাই আবার আমাকে ফোন দিল যে ভাই, ওরা তো মাঝপথে নিয়ে ছেড়ে দিছে। এখন কেন হচ্ছে? এটা হচ্ছে একটা ধান্দা। এখন এই ধান্দাগুলো আগে ছিল, এখন নাই। এরপরও কিছু অসৎ অফিসার আছে, তারা এখন এগুলা করতে চায়, তবে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। তাকে বলতে হবে যে ভাই, আমার যদি অপরাধ থাকে, আপনি আমার অপরাধটা দেখাই আইনের আওতায় নেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমাকে ভয় দেখায়া আমাকে কোনো কিছু বলে লাভ নেই। আমরা লিগেল বিজনেস করি। যদি আজকে আমার প্রোডাক্টটা
আমরা ধরেন আমরা সেই 2019 সাল থেকে আমাদের কোম্পানির একটাই কথা, যে আমার কোনো প্রোডাক্ট মানে আন্ডার রাস্তা দিয়ে মানে হচ্ছে এলসি ছাড়া যাবে না। কিন্তু আমরা সেই সাহসিকতা নিয়ে কিন্তু এখন বলতে পারি যে কোনো প্রশাসন আমাদেরকে কিছুই করার নাই কিছু, কারণ কে করবে? যারা এই তারাই কিন্তু কিনে, তারাই কিন্তু এই মেডিসিন গুলো কিন্তু এই সাপ্লিমেন্ট গুলো কিনে, কারণ তারা জানে এই সাপ্লিমেন্ট গুলো মেডিসিনের মতো কাজ করে এবং মেডিসিনের সাইড এফেক্ট আছে, সাপ্লিমেন্টের সাইড এফেক্ট নেই, এটা এখন সবাই জানে। এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। কিন্তু বাংলাদেশে একটা আইনের কারণে, সেটা ড্রাগের আইন, তবে আপনাদেরকে এটাও বলি যে এই যে আইন ছিল এতদিন পর্যন্ত, এই আইনটাও কিন্তু এই মানে পরিবর্তন হবে, সংস্কার হবে। তবে বেশি দেরি নেই, হয়তো 2024 সালের তো হচ্ছে না, 2025 সালের মধ্যে হবে। যেই গভর্নমেন্ট আসবে ওই সেই গভর্নমেন্ট করবে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কখনো এই আইন সংশোধনী করে যেতে পারবে না, কারণ সময় যে সংকীর্ণ, তাদের অনেক কাজ। এজন্য আমরা এই সাপ্লিমেন্ট নিয়ে বিজনেস শুধু আমাদের না, আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আমি। বাংলাদেশে এলোপ্যাথিক যারা এলোপ্যাথিক কোম্পানি আছে, স্কয়ার, এসিআই, ভ্যাকসিনকো, অরিনিভ, ডিসিনা থেকে শুরু করে যতগুলো এ ক্লাস কোম্পানি আছে, এই সকল কোম্পানিরা এতদিন পর্যন্ত বলতো যে ইউনানি আয়ুর্বেদিক এটা কোনো মেডিসিনে না, হোমিও এটা কোনো মেডিসিনে না, এগুলাকে কোনো পাত্তাই দিত না তারা। যখন ইউনানি আয়ুর্বেদিক বোর্ড ছিল তখনও বলতো এই কথাটা। গত এই গত বছরের জুলাইতে একটা এই ছিল, এই ডাকে স্বাস্থ্য অধিদপ্তরে, ওই মিটিং এ আমি গেছিলাম। আমি যাওয়ার কথা না, আমি প্রক্সি দিছি একজনের, যে ওখানে হচ্ছে সকল সিভিল সার্জন আর হচ্ছে প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি। আমি এই নোটিশটা আমার এক প্রেসিডেন্ট যখন আমাকে দেখাইলো, তখন আমি বললাম যে ভাই আমাকে এখানে যেতে হবে। বললো যে না, আপনি তো যেতে পারবেন না, আপনি তো প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি না। আমি কিন্তু আপনার সেক্রেটারি নিষেধ করেন, যেই টাকা ওখানে অনারিয়াম দিবে 10,000, আমি 10,000 দিয়ে দিব না, কিন্তু আমার ওখানে যাইতে হবে। তখন উনি ওনার সেক্রেটারির পরিবর্তে অনুপস্থিতিতে আমাকে ওখানে নিয়ে গেল। ওখানে গিয়ে সিভিল সার্জন যারা বাংলাদেশের, এই আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, কখনো কোনো এই জেলায় যদি কোনো মেডিসিন সম্পর্কে কোনো কিছু করতে হয়, কোনো অভিযান চালাইতে হয়, সেটা সিভিল সার্জনের অনুমতি ছাড়া করতে পারে না। এটা যে ম্যাজিস্ট্রেট যাবে, সেই ম্যাজিস্ট্রেটও সিভিল সার্জন থেকে অনুমতি এনেই যেতে হবে। সেজন্য আমাদের এই যখন এই সিভিল সার্জনদেরকে নিয়ে মিটিংটা হলো, তখন ওখানে তাদেরকে ট্রেনিং করানো হয়েছিল যে ইউনানি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট কি, মানে অল্টারনেটিভ মেডিসিন বলতে যাকে বোঝায় এটা কি, এদেরকে শিখানো হয়েছিল। তখন ওখানে আমি প্রশ্ন করছিলাম, তখন আমাকে যে খুব ভয় আছে যে খালি আমি প্রশ্ন করি ওখানে, যে আপনি তো এমনিতে ফক্সি দিতে আসলেন, আপনি আবার প্রশ্ন করেন কেন? আমি বললাম যে ভাই, জীবনে এই সুযোগ আমি আর কখনো পাবো না, জীবনে এই সুযোগ আমি কখনো পাবো না, আমি প্রশ্ন করি, অসুবিধা নেই, কারণ ওনারা প্রশ্নের উত্তর দিবে। তো তাদের কথা হচ্ছে একটাই, যে ইউনানি আয়ুর্বেদিক, হোমিও, সাপ্লিমেন্টারি এগুলা কোনো মেডিসিন নয়। তখন অন্যরা আনসার দিল, আরো সিভিল সার্জনরা আনসার দিল যে না, এগুলো মেডিসিন। তখন বলা হয়েছিল যে যদি এগুলো মেডিসিন নাই হয়, করোনা কালীন সময়ে আপনারা সিভিল সার্জনরা যারা অসুস্থ ছিলেন, তারা কোন মেডিসিন খেয়ে আপনারা সুস্থ হয়েছিলেন, এটা বলছিল তখন ফরিদপুরের সিভিল সার্জন। তখন এটার আনসারে এই নারায়ণগঞ্জের সিভিল সার্জন আনসার দিছিল যে জি, এই স্যার আপনি সত্য কথাই বলছিলেন, যে আমরা জন্মগ্রহণ করার পরে আমাদের মুখে সর্বপ্রথম মা যে মেডিসিনটা দিছিল সেটাই কিন্তু আয়ুর্বেদিক, সেটাই কিন্তু এই সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে মধু। তো এজন্য বিষয়টা হচ্ছে যে তারা সিভিল সার্জন, তারা এমবিবিএস ডাক্তার, তারা যখন নিজে মানে প্রেসক্রাইব করে তখন এলোপ্যাথিক করে, আর যখন নিজের ফ্যামিলির নিজের বাচ্চা, অনেক এমবিবিএস ডাক্তারের ওয়াইফ আমার রুগী, আমার ননি খায়, আমার গ্যানোডার্মা খাচ্ছে, তাহলে তাদের কাছে কি নাই? তারা তো ফ্রি পাচ্ছে, আমারটা তো কিনে নিতে হচ্ছে তাদের। কিন্তু সবাই জানে। আর এতদিন যে সকল কোম্পানিগুলো স্কয়ার, এসিয়া, ভ্যাকসিনকো, অরিনিভ, ডিসিনা, এই সকল কোম্পানিগুলো যারা এই আয়ুর্বেদিক মেডিসিনকে, আমাদের যে আয়ুর্বেদিক প্রপার্টিজ মেডিসিন যেটা আমাদের সাপ্লিমেন্ট, এগুলোকে যারা এতদিন মেডিসিন বলতো না, তারা এখন সবাই আয়ুর্বেদিক মানে সেকশন খুলছে, তাদের এখন আয়ুর্বেদিক লাইসেন্সও আছে। আপনি মেহেদী ভাই, আমি দেখবেন আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই। আসলে যখন মানুষ প্রতিনিয়ত প্রতিদিন নিজের খাদ্যের সাথে সাথে যখন সাপ্লিমেন্ট ব্যবহার করা শুরু করে দেবে, আসলে মেডিসিন কোম্পানিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং আহ বহু রকমের প্রবলেম মেডিসিন ফ্যাক্টরির জন্য শুরু হবে। তাই এত অভিযান,
বা তাই এত প্রতিদ্বন্দ্বিতা, বা তাই এত বেশি ধরপাকড়, যাতে সাপ্লিমেন্টকে কোনো রকম ভাবে মানুষ যাতে ভয় পায় এই সাপ্লিমেন্ট গুলো বিজনেস করতে, বা সাপ্লিমেন্ট গুলো যদি আসে তাহলে মেডিসিন ব্যবসার প্রচুর রমরমা বন্ধ হয়ে যাবে। অযাচিত ফালতু ফালতু যে সমস্ত রোগের জন্য প্রয়োজন নেই সেই ওষুধগুলো প্রচলন বন্ধ হয়ে যাবে, এবং মানুষ যথেষ্ট পরিমাণ আহ মানে কি বলবো সুস্থ থাকবে। ম্যাক্সিমাম মানুষ সুস্থ থাকবে, সুস্থ পরিবেশ তৈরি হবে। সেই কারণের জন্যই কিন্তু আসলে এই সাপ্লিমেন্টকে বন্ধ করার জন্য নানান রকম প্রচেষ্টা বাংলাদেশে হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, বহু জায়গায় আমাদের একটা টাইমে ইন্ডিয়াতেও এটা ছিল, কিন্তু এটা এখন ইন্ডিয়াতে এখন ড্রাগের আন্ডারে চলে এসছে বলে এখন আর এটা এই ধরনের কোনো রকমের কোনো সমস্যা নেই। আমরা এখানে অনেকগুলো কথা কিন্তু আজকের ডেটে মেহেদী ভাইয়ের কাছ থেকে যেগুলো জানতে পারছি, যে তথ্যগুলো জানতে পারছি, অনেকে যারা এসছেন ভাবছেন যে প্রোডাক্ট ট্রেনিং হবে, শুধু প্রোডাক্ট রেকমেন্ডেশন হবে, বা শুধু প্রোডাক্ট নিয়ে নিয়ে কথা হবে। আমি তাদের একটা কথা বলতে চাই যে দেখুন, প্রোডাক্টের কথা, প্রোডাক্টের ট্রেনিং আমরা দিয়ে থাকি, আমরা বারবারই কোনো না কোনো প্রোডাক্ট ট্রেনিং করতে থাকি। আমি একটা জিনিস বলতে চাই যে যখন আপনার ভেতরে কনফিডেন্স থাকবে বিজনেস করার জন্য, আপনার যদি মনের মধ্যে কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু আপনি আসলেই বিজয়ী হতে পারবেন। আপনি যে প্রোডাক্টটা দেবেন সেটাতেও আপনি কনফিডেন্ট পাবেন, আপনি সেই প্রোডাক্টটা লোককে দিয়েও আপনি জানবেন যে আমি যে প্রোডাক্টটা দিয়েছি এই প্রোডাক্টের লোকেরা ভালো হবেই। আজকে মেহেদী ভাই প্রচুর আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, আমি জানি না আপনারা কতজন নোট করে নিচ্ছেন, কোনটা কোন সালে আইন হয়েছে, কোনটা কোন সালে আইন, আইনে কি বলা হয়েছে, ড্রাগের অনুমোদন কিভাবে হয়েছে হয়নি, কোনটাতে হয়েছে কোনটাতে হয়নি, বহু ধরনের তথ্য কিন্তু উনি কিন্তু আমাদেরকে দিচ্ছে। আপনারা যদি এগুলো শোনেন, যেহেতু আপনারা বিজনেস করবেন, আপনারা যদি কনফিডেন্ট হয়ে যান, তাহলে কিন্তু আগামী দিন আপনার জন্য কিন্তু লড়াইটা কিন্তু সোজা হবে। কারণ আপনার প্রতিযোগী মেডিসিন কোম্পানি চাইবে না যে আপনি বেশি বেশি করে ননি সাতাবারি ম্যাক্স খাইয়ে, ফ্লেক্স অয়েল খাইয়ে হার্টের রেজাল্ট ভালো করুন, আপনার লোকের প্রেগনেন্সি চলে আসুক। তাহলে তো লোকের ব্যবসা করা বন্ধ হয়ে যাবে, তাহলে মেডিসিন ফ্যাক্টরি গুলো তো উঠে যাবে। সো বি কেয়ারফুল। আমরা খুব সঠিক প্ল্যাটফর্মে আছি, সঠিক প্রোডাক্ট বিক্রি করছি, কাস্টমস দ্বারা অনুমোদিত, আহ, আমাদের আমাদের সায়েন্স ল্যাব দ্বারা অনুমোদিত প্রোডাক্ট আমরা বিক্রি করছি। তাই আমরা বুক ফুলিয়ে কনফিডেন্টের সাথে কিন্তু প্রোডাক্ট আমরা ব্যবহার করব। মেহেদী ভাই, আর একটা তথ্য আমরা জিজ্ঞেস করব, যে বহু লোক আমাদেরকে একটা কথা জিজ্ঞেস করে যে আসলে এই যে প্রোডাক্ট গুলো আমরা কতদিন খাবো? এটা আসলে মানে কতদিন খাবে যারা এই ধরেন, আমি প্রায় সময় আমার যখন এই সরকারি বা আমি হেলথ অ্যাওয়ারনেস গুলো করি, আমি সেখানে বলি যে আমাদের এই সাপ্লিমেন্ট প্রয়োজন। কেন প্রয়োজন? প্রয়োজন একটাই কারণ, যে আমাদের যতটুকু প্রতিদিন মিনারেল, প্রোটিন, কার্বোহাইড্রেট, আমাদের যতটুকু শরীরে ঘাটতি ফিল আপ হওয়ার কথা, সেটা আমরা যে সকল খাবার খাই এই সকল খাবার থেকে সেটা আসে না। না আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এখন সব হাইব্রিড। আমরা যদি আলু খাই সেখানে আমাদের গ্যাস ফর্ম হবে কেন? আমাদের কেন ফাইবার প্রয়োজন? তো ফাইবার তো আমাদের বিভিন্ন খাবার থেকে আসার কথা, কিন্তু আসে না কেন? না আসার কারণ একটাই, সেটা কিন্তু ওই প্রসেসে জৈব পদ্ধতিতে উৎপাদন হচ্ছে না, বিধায় মূলত আমাদের এই ঘাটতি থেকেই থাকে। আমাদের সাপ্লিমেন্ট খাবে যারা রোগী, তাদের জন্য যতদিন না পর্যন্ত তার সমস্যাটা সমাধান না হবে ততদিন পর্যন্ত সে খাবে। এরপরে সে বছরে একবার, যদি ধরেন হার্ট, আমরা যেভাবে মানুষের এই শরীরের উপর অংশ, যদি আমি কাউকে জিজ্ঞেস করি, যারা এই প্রশ্ন করে যে কতদিন খাবো, তাহলে আপনি কতদিন মাথায় মানে শ্যাম্পু করবেন, আর কতদিন আপনি মুখে ক্রিম লাগাবেন, আপনি গোসল করতে কতদিন পর্যন্ত আপনি মানে সাবান দিয়ে গোসল করবেন। যেমনি ভাবে আমাদের উপর অংশ পরিষ্কার করতে হয়, সেম ভাবে আমাদের ভিতরের যে অঙ্গগুলো আল্লাহ প্রদত্ত, আমাদের সৃষ্টিকর্তা যে যখন আমাদেরকে সৃষ্টি করছে তখন থেকে আমাদের এই ইঞ্জিনটা আমরা সার্ভিসিং করি না। বছরে একবার একটা অঙ্গের জন্য যদি আমরা সার্ভিসিং করি, তাহলে আমরা কখনো এই ওই যে রাস্তায় যে সকল গাড়ি সার্ভিসিং করায় না, 2 কোটি টাকার গাড়ি কেনার পরও প্রতি বছর একবার সার্ভিসিং করাইতে হয়। কিন্তু যারা অলস, যে না গাড়িতে খালি চলতেই আছে কিন্তু মানে এটাকে সার্ভিসিং করে না, তাদের গাড়ি হঠাৎ মাঝপথে গিয়ে কিন্তু আটকে যাচ্ছে। সেম ভাবে আমরা কিন্তু অসুস্থ হই
আমরা সার্ভিসিং করাই না, আমাদের ভিতর অংশটাকে পরিষ্কার করি না। সেজন্য আমাদের যে সাপ্লিমেন্ট গুলো, এই সাপ্লিমেন্ট গুলো হচ্ছে এক এক অঙ্গের জন্য আমাদের পরিষ্কার করার এই সাপ্লিমেন্ট, এটা আমাদেরকে খেতে হবে একদম। যেই কাজটা আমরা মানে প্রতিদিন উপর অংশ করি, সেম ভাবে আপনাকে খেয়াল করতে হবে যে আমার ভিতর অংশটাকে আপনি হয়তো সর্বোচ্চ 3 দিন 4 দিন বা 5 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত আপনি চুলে শ্যাম্পু না করে থাকতে পারবেন। কিন্তু ষষ্ঠ সপ্তম দিনের পর থেকে আপনি যখন অষ্টম দিন যাবে, আপনি দেখবেন আপনার চিরুনি দিয়ে আর মাথা আঁচড়াইতে পারবেন না, চুলটা আটকে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, চুলে ময়লা ধরছে, মাথা চুলকাচ্ছে, খুশকি হচ্ছে। এরপরে ওখানে কি হচ্ছে, আস্তে আস্তে আপনি নখ দিয়ে যখন মাথাটা চুলকাচ্ছেন তখন আপনার নখ লাগতেছে, নখ লেগে আপনার স্কিনটা ওখান থেকে মানে উঠে যাচ্ছে, ওখানে আপনার কেটে যাচ্ছে, ওটা মানে ব্লাড বের হচ্ছে, আস্তে আস্তে আপনার স্কিন ক্যান্সার দিকে আপনি যাচ্ছেন। সেম ভাবে এটা হয়তো উপর অংশ বিদায় আমরা এটাকে দেখতে পাই প্রতিদিন যে হ্যাঁ আমার মাথা সমস্যা, আমার হাতে সমস্যা, আমার মুখের ক্রিম দেই নাই, মুখটা ফেটে যাচ্ছে, আমি লোশন লাগাই নাই, ভ্যাসলিন লাগাই না, আমার ঠোঁটটা কেমন জানে ফেটে যাচ্ছে। এটা খালি আয়নার সামনে যাচ্ছি বিদায়, দেখছি বিদায় আমি এটার যত্ন নিচ্ছি, কিন্তু আমার ভিতর অংশ তার চেয়ে বেশি খারাপ হচ্ছে, কারণ আমরা প্রতিদিন ভেজাল খাচ্ছি, আমরা প্রতিদিন সয়াবিন তেল নামক আমরা যে বিষ খাচ্ছি, এইগুলোর কারণে কিন্তু আমাদের ভিতর অংশটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। সেজন্য যদি সুস্থ সবল থাকতে চায়, তাহলে আমাদেরকে সাপ্লিমেন্ট আমাদেরকে নিয়মিত খেতে হবে। তবে বছরে এক একটা অঙ্গের জন্য অন্তত 3 মাস খাবে, 9 মাস সে সুস্থ থাকবে। এটা হচ্ছে একদম মানে এই কনক্লুশন কথা যে 3 মাস আপনাকে, 1 বছরে 3 মাস আপনার এই অঙ্গের জন্য খেতে হবে, তাহলে পরিষ্কার থাকবে, এটা 9 মাস নাহলে থাকবে না। আর আরেকটা বিষয় বলি আমি, আমাদের এই ডাক্তার জাহাঙ্গীর কবির, এটা সবাই জানেন, আমি ডাক্তার জাহাঙ্গীর কবির কিন্তু আমার অ্যাসোসিয়েশনের মেম্বার। এরকম অনেক ডাক্তার আছে বাংলাদেশে, ছড়াই ছিটায়, অনেকে ওপেন আসে না, অনেকে ওপেন আসে। তো জাহাঙ্গীর ভাই সরকার আমাদের যখন অল্টারনেটিভ মেডিসিন ডাক্তারদের মানে মিটিং হয়, তখন উনি বলছিল যে দেখো আমি তো এখন এই মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে আমার, কারণ আমাকে হত্যা মামলা পর্যন্ত দেওয়া হয়েছে, আমাকে যে কোনো মুহূর্তে, আমি যেহেতু ওপেন হয়েছি আমি ওপেনে থাকি, তোমরা কেউ ওপেন হওয়ার দরকার নাই। বাংলাদেশে কেমিক্যাল ব্যবসায়ীদের যে জোর, যে অবস্থান, এই অবস্থানে টিকে থাকার মতো নয়। যারা বাংলাদেশে আমাদের এখানে যারাই আছে তারা সবাই জানে ডাক্তার জাহাঙ্গীর কবির অনেকগুলো মামলা সে চালাচ্ছে। কে করছে? ডাক্তার জাহাঙ্গীর কবির কিন্তু একজন এলোপ্যাথিক ডাক্তার। যখন সে তার ভুল বুঝতে পারছে যে আসলে এখানে তো চিকিৎসা নাই, সে এখন প্রতিদিন লাইভ করে, প্রতিদিন তার সকালবেলা যখন এমবিবিএস ডাক্তাররা ঘুম থেকে উঠে না, তখন ডাক্তার জাহাঙ্গীর কবিরের অন্তত 25 থেকে 30 লাখ টাকার বেচা বিক্রি শেষ, ফজরের পর থেকে সকাল 11টা পর্যন্ত। সেটা সে বনশ্রীতে ওইভাবে অল্টারনেটিভ মেডিসিনে, সে অর্গানিক মেডিসিনে, সাপ্লিমেন্ট মেডিসিনের সে লিখতেছে, অথচ তার বিরুদ্ধে মামলা, সে প্রতি মানে লড়ে যাচ্ছে, মাসে 4 বার হাজিরা দিতে হচ্ছে কোর্টে গিয়ে। কে করছে? যে এমবিবিএস ডাক্তাররা। ওদের কথা হচ্ছে যে আপনি যদি এইভাবে আপনি বলতে থাকেন ওপেন, আপনি গোপনে গোপনে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যেভাবে ওপেনে কথা বলতেছেন এটা আমাদের ইগুতে লাগে। আমাদের এমবিবিএস ডাক্তার, এফসিবিএস, আমরা সিএস, আমাদের এমডি, যতগুলো যোগ্যতা, যতগুলো ডিগ্রি, এই সকল ডিগ্রি আপনার একটা লাইভে আমরা ছোট হয়ে যাচ্ছি, আপনি এটা করতে পারবেন না। উনি বলছেন যে আমার যদি মৃত্যু হয় আমি সেটা মেনে নিব, তবে আমি সত্য সত্য বলবোই। আমি এতদিন এই মানে মিথ্যার লিখতাম, কারণ বাংলাদেশে এই ঢাকা ইউনিভার্সিটির যিনি এই মানে মেডিসিন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন শামসুর রহমান স্যার, উনি ওনার বইতে লিখে গেছে যে এলোপ্যাথিক মেডিসিন দিয়ে আমি পড়াচ্ছি, আমি এই ডিপার্টমেন্টের প্রধান, আমি বই লিখে যাচ্ছি, আমি আল্লাহ আমাকে মাফ করবে কিনা যে আমি যে এই এতগুলো অসৎ মানে লোকজনদেরকে ধ্বংস করার জন্য আমি তাদেরকে তৈরি করে সার্টিফিকেট দিচ্ছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। যিনি লেখে তিনিও জানে, যিনি উৎপাদন করে তিনিও জানে এটা যে মেডিসিন না, এটা ওয়ান টাইম, এটা হচ্ছে রোগকে মানে ঢেকে রাখার মতো আপাতত মানে আমরা উপশম পাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমার রোগ ভালো হচ্ছে না। সেই সূত্র ধরে বাংলাদেশে যে সকল এলোপ্যাথিক ডাক্তার আছে, এই এরকম ধরনের হাজারো ডাক্তার আছে এলোপ্যাথিক ডাক্তার, যারা তাদের এই ভুল বুঝার পরে তার সন্তানকে যখন এলোপ্যাথিক শিশু হসপিটালে চিকিৎসা দিয়ে সুস্থ হয় নাই, সে যখন অল্টারনেটিভ মেডিসিন হয় কোনো আয়ুর্বেদিক মেডিসিন বা হোমিও মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে তার বাচ্চা সুস্থ হয়েছে, তখন তারা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু মানে আমাদের ফারুক স্যার, যেটা কাকরাইল চেম্বার অনেকে হয়তো চিনেন, উনি এই মানে এলোপ্যাথিক ডাক্তার ছেড়ে দিয়ে উনি এখন
এই হোমিও মেডিসিন দিয়ে উনি ট্রিটমেন্ট করতেছে, উনি সাপ্লিমেন্ট লিখতেছে, উনি নিজে বই লিখছেন। তাহলে এটা আমাদের বড় নদীর দিদি যেটা বলছিল যে এই সিন্ডিকেট চাচ্ছে না যে এই সেক্টরটা ডেভেলপ হোক, কিন্তু এই জন্য জ্বলন্ত প্রমাণ আমি ডাক্তার এই আমাদের এই জাহাঙ্গীর কবিরের কথা বললাম। এই জন্য আমরা অনেকে, আমাকে অনেকে বলে, আমাদের এই যে মাই টিভির এই নাসিরউদ্দিন শান্ত ভাই চেয়ারম্যান মাই টিভির, ওনার ট্রিটমেন্ট আমি করছি আমার এই সাপ্লিমেন্ট দিয়ে। কিন্তু উনি আমাকে বললো যে মেহেদি তুমি আর আমি সপ্তাহে একদিন আমরা একটা অনুষ্ঠান করবো। আমি বলছি ভাই আমাকে এই মানে শত্রু বানায়েন না। তো কেন? আমি বলছি এই সেক্টরে যেই ধরনের কাজ হচ্ছে, এটা আসলে আমরা এই কি বলবো যে ওদের বড় সিন্ডিকেট। এজন্য ওই সিন্ডিকেটের সাথে এখনো আমাদের ওইভাবে উঠার সময় হয় নাই, তবে একদিন হবে। এটা হয়তো আমরা দেখবো কিনা জানি না, তবে হচ্ছে। কারণ এই জন্য বলি, আগে এলোপ্যাথিক ছিল তুস্কা, কাশির সিরাপ স্কোয়ারের, সেই তুস্কার পরিবর্তে এখন চলে অ্যাডোবাস। এখন সকল ডাক্তার, সকল এলোপ্যাথিক ডাক্তাররাই কিন্তু এখন আয়ুর্বেদিক লেখে। তখন আমি বললাম যে দেখেন, এই আয়ুর্বেদিকের উপরে কোনো পড়ালেখা তো কোনো এমবিবিএস ডাক্তারের নেই, তাহলে তারা কিভাবে সিনকারা লেখে হামদর্দের, তারা কিভাবে কার্মিনা লেখে, তারা কিভাবে এই অ্যাডোবাস লেখে? তখন ওই সিভিল সার্জন তখন ওই সময় তারা বলছিল যে হ্যাঁ এটা ঠিক বলছেন। আমি বলছি যে এই অল্টারনেটিভ মেডিসিনের উপরে মানে আমাদের এমবিবিএস ডাক্তারদেরকে একটা শর্ট কোর্স করানো হোক। এই কথা বলার পরে সকল সিভিল সার্জন পিছনে, আমি বসছি একদম, আমি তো এমনিতে ফক্সি দিতে গেছি, আমি বসছি একদম পিছনের সারির আগের সারিতে। সবাই আমার দিকে তাকাচ্ছে যে এই লোককে যে এই ধরনের কথা বললো। তা আমি বললাম যে আমাকে জিজ্ঞেস করলো কি আপনি কি ডাক্তার? আমি বলছি যে না আমি ডাক্তার নয়। তো তা আপনি কিভাবে জানেন এটা? আমি বলছি যে আমার ভাইয়ের ফার্মেসি আছে, ওই ফার্মেসিতে দেখি সকল এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন আসে হামদর্দের আয়ুর্বেদিক মেডিসিনের। তাহলে এই ডাক্তাররা তো কোনো আয়ুর্বেদিক মেডিসিনের কোনো কোর্স করে নাই, কোনো ডিগ্রি নেয় না, তাহলে তারা কিভাবে এটা লেখে? তখন ওনারা নোট করছে যে হ্যাঁ যেমনি ভাবে এই অল্টারনেটিভ ডাক্তাররা প্যারাসিটামল লিখতে পারবে না, তেমনি ভাবে বাংলাদেশে কোনো এমবিবিএস ডাক্তার কোনো আয়ুর্বেদিক মেডিসিন লিখতে পারবে না। অথচ প্রতিদিন মেহেদি ভাই, এমবিবিএস আমি আরেকটা ডাক্তারদের কথা বলি, আরো অনেক প্রশ্ন এসে যাচ্ছে আমাদের কথা বলার সাথে সাথে। আমরা সেগুলো একটু সলভ করতে থাকবো, কারণ নাহলে আমাদের প্রচুর প্রশ্ন জমা হয়ে যাবে। যেমন এখানে এমডি রাসেল আলী লিখেছেন যে আমার পেটে খুবই সমস্যা, পায়খানা ক্লিয়ার হয় না, খুবই গ্যাস হয়, তাই আমি কি খেলে ভালো হবে? সো আমি রাসেল ভাইকে বলবো, এখানে মেহেদি ভাইও রয়েছেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করতে চাই যে আপনি এই গ্যাসের জন্য বহুদিন ধরে হয়তো প্রচুর গ্যাসের ট্যাবলেট খেয়েছেন, কিন্তু এই গ্যাসের ট্যাবলেট খেয়ে কিন্তু আপনার যে সমস্যা সেটার কিন্তু সমাধান হয়নি। অ্যালোপ্যাথি মেডিসিনে কিন্তু এটার সমস্যার সমাধান হয়নি। আপনি ভেস্টিজের ননি এবং ফাইবার যদি কন্টিনিউয়াসলি 3 মাস সেবন করেন, তাহলে কিন্তু আপনার এই গ্যাসের প্রবলেম কন্টিনিউয়াসলি কিন্তু 3 মাসের পর এটা নির্মূল হয়ে যাবে এবং আপনি একটা স্বাভাবিক লাইফ কিন্তু ফিরে পাবেন। এখানে ডক্টর মনির লিখছেন দিদি বিএমএ এই যে হচ্ছে বাংলাদেশের আসল ডাকাতি সংগঠন। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা একটা আহ, আহ, এটা কা- এ এলোপ্যাথিক প্র- এলোপ্যাথিক সংগঠন বাংলাদেশে, হ্যাঁ। মানে আর উনি বিএমডিসি লিখছেন রেজিস্ট্রেশন ম্যাডাম, ছাড়া ওরা ম্যাডাম মেডিসিন মাফিয়া বা মেডিকেল মাফিয়াদের কারণে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদরা অবহেলিত। এটা একদম 100%। যারা আমাদের সাথে বিজনেসের মধ্যে রয়েছেন তারা বুঝতেই পারছেন, এখন যে জায়গাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনারাও বড় হচ্ছেন, আস্তে আস্তে ব্যবসা করছেন, অনেক ভালো ভালো রেজাল্ট আমাদের কাছে চলে আসছে সাপ্লিমেন্ট দিয়ে। সেই কারণের জন্য মেডিকেল অ্যাসোসিয়েশন বা যারা অ্যালোপ্যাথি মেডিসিন লেখে, তাদের কিছু চক্র কাজ করছে এই সাপ্লিমেন্ট গুলোকে নষ্ট করার জন্য, বা সাপ্লিমেন্টটা যাতে না বেশি ব্যবহার করে লোকে, তার জন্য কিছু বিভ্রান্তিকর কথা বা মন্তব্য তারা ছড়াচ্ছেন। এ আর রুবেল আমাদেরকে লিখছেন আমাদের সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করার জন্য অফিসিয়াল একজন ডাক্তারের ব্যবস্থা করা যাবে কিনা, যেখানে অনলাইনে প্রেসক্রিপশন করা যাবে। এই প্রপোজালটাই আমাদেরকে মেহেদি ভাই অলরেডি আমাদের কাছে প্রস্তাব দিয়েছেন, কোম্পানির কাছে প্রস্তাব দিয়েছেন। এই বিষয় নিয়ে আমরা শুক্রবারের মধ্যে একটা মিটিং ডেকে এই জিনিসটার একটা ফাইনালাইজেশনের মধ্যে আমরা যাব, এবং এটার একটা দিক নির্দেশনা আমরা যারা ডাক্তাররা রয়েছেন আমাদের সাথে অ্যাসোসিয়েট, তাদের সাথে একটা মিটিং করব, বিভিন্ন গ্রুপ থেকে আমরা নেব, এবং সেখানে আমরা অ্যাজ এ চিফ মেন্টর হিসেবে আমরা মেহেদি ভাইকে থাকতে বলবো। শুক্রবার দিন মিটিংটা যদি করা যায়, তাহলে আমরা অনেক এই ধরনের কিছু সমস্যার সমাধান আমরা করতে পারবো। আহ মেহেদি ভাই, মায়ের হাই প্রেশার এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে।
সেক্ষেত্রে কি আমরা ফ্লেক্স অয়েল আর দিতে পারি, ফাইবার দিতে পারি? জি, আমি এই যে ফাইবারের বিষয়টা একটু বলি, যে আমাদের এখানে যারাই গ্যাস্ট্রিকের রোগী আছেন এবং যাদেরকে দিবেন, এটা আমাদের একদম এই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে কিন্তু আমাদের ক্যান্সার হচ্ছে। সেজন্য আমাদের গ্যাস্ট্রিকের রোগী যাদেরকে দিবেন ফাইবার, সাথে কারকিউমিনটা দিবেন। তাহলে এতদিন সে খেয়ে যতটুকু তার অবস্থা আপনি দেখবেন, এই আমরা যদি একটা এই শার্ট আমরা পরিষ্কার করি, তাহলে আমরা এই কত 5 মিনিট বা 10 মিনিট রেখে কিন্তু আমরা এটা পরিষ্কার করে ফেলতে পারি। কিন্তু আমরা যদি একটা এই আমাদের ঘরের মশারি যদি আমরা পরিষ্কার করতে যাই, তাহলে সেটা কিন্তু আমাদেরকে আধা ঘন্টা পর্যন্ত রাখা লাগে। আমরা যদি তার চেয়ে আরো মোটা কাপড় কোনোটা, ধরেন আমাদের কম্বল কাঁথা এই ধরনের মোটা কোনো যদি এই কিছু আমরা পরিষ্কার করতে যাই, কারণ আমরা এগুলো পরিষ্কার করি কখন, 2 মাস 3 মাস পর, সেজন্য এগুলো আরো বেশি সময় লাগে। সেম ভাবে আমাদের গ্যাস্ট্রিকের রোগীদেরকে একটাই বলতে হবে, যে সকালবেলা ফাইবার অন্তত 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে নেড়ে সে খাবে। আর যেই কোনো খাবার খাবে, খাওয়ার আগে তাকে 1 গ্লাস পানি খেতে হবে, খাবারের পরে পানি খেতে হবে, রাত্রে ঘুমাতে ঘুমাতে যখন যাবে তখন 2 গ্লাস পানি খাবে, ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি খাবে। এই নিয়ম কানুন যদি পালন করে আর ফাইবার খায়, তাহলে 6 মাস পর থেকে তাকে প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না। কিন্তু এই নিয়ম কানুন যদি আমরা পালন না করি, কারণ দেখেন একটা সাপ্লিমেন্টের 1 পিস সাপ্লিমেন্ট খেলে 1 গ্লাস পানি খেতে হয়, কিন্তু আমরা একসাথে অনেকে এই 4-5টা ইয়ে খেয়ে ফেলি, সাপ্লিমেন্ট খেয়ে ফেলি, কিন্তু ওই পরিমাণ কিন্তু আমরা পানি খাচ্ছি না। হ্যাঁ, আমরা আপনি জল খাই তখন না, হ্যাঁ আমরা কিন্তু তখন পানি খাই না বেশি করে, অনেকেই তাই করে। এখন আমাদের আবার অনেকের আরেকটা অভ্যাস আছে, যে আমরা মেডিসিন খাচ্ছি, আমরা সাপ্লিমেন্ট খাচ্ছি, কিন্তু কখন খাই, ভাত যখন খেলাম, ভাত খেতে খেতে আমার ধরেন এই পর্যন্ত আসলো, এখন এই ওই বাতের ওই ডাইনিং টেবিলে বসে কিন্তু আমি খাবার মেডিসিনটা খাচ্ছি। এখন খাওয়ার পরে কি হচ্ছে, মেডিসিনটা অর্ধেক আমার কাজ করে, 30% কাজ করে আমার ব্লাডে, আর 70% আমার ওয়াশরুমে চলে যাচ্ছে আমার খাবারের সাথে মলের সাথে। তাহলে আমি কেন এত টাকা দিই সাপ্লিমেন্ট কিনি, মেডিসিন কিনি, আমি কেন এগুলো এইভাবে খাবো? এই জন্য খাবার খাওয়ার পরে যদি কোনো মেডিসিন খেতে হয়, তাকে ন্যূনতম আধা ঘন্টা পরে খেতে হবে। 1 ঘন্টা পরে খেলে আরো ভালো, তার শরীরে ভালো কাজ করে। আমরা ডোজ জানতে হবে, আর আমাদের কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, সাথে পরামর্শটা মেডিসিনে যতটুকু কাজ করে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে ধর্মচর্চা আর হচ্ছে তার ডিসিপ্লিন এবং তার ফুড হ্যাবিট, এই তিনটা তার শরীরে কাজ করে রোগের জন্য 80%। আর পৃথিবীতে যত কোম্পানির মেডিসিন আছে, কারণ বাংলাদেশে শুধু আমরা মেডিসিন বলতে বুঝি এলোপ্যাথিক মেডিসিন, আর ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে মেডিসিন বলতে বুঝে ফুড সাপ্লিমেন্ট। এই হচ্ছে পার্থক্য। আমরা যেটাকে মানে দিন বলি, রাত বলি, এটাকে ওরা দিন বলে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের আইন। তবে এটা বাস্তবায়ন হবে, যেহেতু এই মানে আমরা সিস্টেম আগাচ্ছি, আমাদের গভর্নমেন্ট ভাবে আগাচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে পানি খাওয়ার নিয়ম আর পলিপাস, পানিটা। মেহেদি ভাই একজন লিখছে, স্যার আমার নাকে পলিপাস আছে, এটার জন্য কি আমরা ননি রেকমেন্ড করতে পারি? জি, 100%। আমার সকল এই ইয়ের সাথে এই ননিটা অবশ্যই সাপ্লিমেন্ট, মানে ওকে। টিউমার, পলিপাস, পাইলস এবং টনসিল, এগুলোর জন্য ননি বাধ্যতামূলক। ওকে, তাহলে তবে আমি শুধু অনেকগুলো প্রশ্নের একটা একসাথে জিনিস। অ্যান্সার দিয়ে দিতে পারি। যিনি জি, লিখেছেন আমার নাকের পাশে পলিপাস আছে তাদের জন্য আমরা ননি রেকমেন্ড করছি। যিনি লিখেছেন যে আমার পাইলসের প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ননি এবং ফাইবার আপনি ব্যবহার করতে পারেন। আর তাকে সাথে তাকে সাথে নিমটা দিলে আরো ভালো কাজ করে, কারণ অনেক সময় এই মানে মলদ্বারে যখন চুলকানি থাকে, তখনই কিন্তু অনেকে ওখানে মানে আঘাত পায়, মানে চুলকাতে ওকে, গিয়ে, এজন্য ননিটা দিতে হবে। ওকে, তাতে ইনফেকশনটা হবে না। নিম, নিম, জি, নিমটা দিতে হবে। ওকে, তাহলে যার পাইলসের সমস্যা আপনি লিখেছেন মিজানুর রহমান, আপনার জন্য ফাইবার, ননি এবং নিম ডাক্তারবাবু রেকমেন্ড করেছেন। আহ যার পলিপাস রয়েছেন তাকে আমরা রেকমেন্ড করছি ননি। এবং এখানে ম্যাম আমার ভাইয়ের কোমরের ব্যথা হয়, হাউস কি খাওয়াতে হবে? কোমরের ব্যথার জন্য আমরা কারকিউমিন প্লাস এবং রেকমেন্ড করব আমরা আপনার সাথে ফ্লেক্স অয়েল, ক্যালসিয়াম। ক্যালসিয়াম এবং ফ্লেক্স অয়েল ক্যালসিয়ামটা অবশ্যই আপনি বাধ্যতামূলক, ব্যবহার জি। করতে পারেন। টনসিলের জন্য অবশ্যই ননি। ননি আপনি উষ্ণ গরম জলে ঘুম থেকে ওঠার পর 2টো ক্যাপসুল ফাটিয়ে উষ্ণ গরম জলে মিক্স করে খাবেন, টনসিলের প্রচন্ড ভালো উপকার হবে। শাহাউদ্দিন শেখ লিখেছে ননি খাওয়ার নিয়মটা, ননি খাওয়ার নিয়ম যেটা বললাম, ননি ক্যাপসুল ফাটাবেন, উষ্ণ গরম জলে 2টো মিক্স করে খাবেন।
খাওয়ার আহ আগে। খাওয়ার আগে। একজন লিখেছে, স্যার আমার আম্মু শ্বাসটান ডায়াবেটিস, শ্বাসটান রয়েছে এবং ডায়াবেটিস রয়েছে, তার জন্য অবশ্যই আপনি ফ্লেক্স অয়েল খাওয়াবেন এবং তাকে অবশ্যই পরিমাণ ননি খাওয়াতে হবে। এই দুটো জিনিস অবশ্যই আপনি মাকে রেকমেন্ড করবেন। উম উম, একজন মেহেদি ভাই আপনাকে লিখছে, এমডি জাসিমউদ্দিন, মেহেদি স্যার যেন প্রতি মাসে এক দুটো এরকম ধরনের অনুষ্ঠান করেন, তাহলে আমরা অনেক ভালো করব, রেজাল্ট পাবো। এম এ জামান লিখছেন, আহ, এত আসলে প্রশ্ন আছে পরপর আমি পড়ে উঠতে পারছি না স্যার, আমার কোনোভাবে ফ্যাট কমছে না, আমি ভেসলিন শেক খাচ্ছি, ফ্লেক্স অয়েলও খাচ্ছি, এখন আমার কি করণীয়? আপনি আমার সাথে এই যোগাযোগ করবেন, কারণ এই পর্যন্ত আমাদের এই মানে পুরুষ যারা, এই পুরুষ রোগীর কিন্তু আমি ওজন কম কমাতে পারছি। যেমনি ভাবে আমার নিজের কথাও বলি আমি, কারণ না, উনি আমরা মহিলা, পুরুষরা। উনি মহিলা, বরিশাল থেকে। আচ্ছা, বরিশাল থেকে মহিলা হইলে হবে, আমি সেটাই বলতেছি। আমাদের আমার যত রুগী 1 মাসে 14 কেজি পর্যন্ত কমছে, এমনও আমার রেকর্ড আছে আমার রুগীর, তিনি মানতে পারছেন। কিন্তু আমরা অনেকে মানতে পারি না, আমরা অনেকে রাতের খাবার নিষেধ করি। এরপর রাতে বলে যে স্যার হালকা একটু খাইছি, এই মাগরিবের পর একবার খাইছি, আসার পরে হালকা একটু খাইছি, এরপরে গিয়ে খেলাম। এখন সে খেতে খেতে 3 বার খেলো, এখন সে তো কমার কথা না, সে বাড়বে স্বাভাবিক। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই রাতের খাবার বাদ দিয়ে আপনি যখন এই জুসটা খাবেন, আপনার সকাল 11টা 12টা পর্যন্ত কোনো খিদে আসবে না, ক্লান্তি আসবে না। কিন্তু আপনার খিদা কোথায়? আপনার চোখে। আপনি খালি দেখতেছেন, মনে আনতেছেন যে আমি তো কিছু খাই নাই, না কিছু একটা খাওয়া দরকার আছে, হালকা খাই, অল্প খাই, এইভাবে খেতে খেতে কিন্তু আমরা বাড়াই ফেলি। সেজন্য নিয়ম কানুন যদি মানতে আপনি কমবেন। এই মহিলা হলে আমি আপনাকে এই 95% গ্যারান্টি দিতে পারবো, আর পুরুষ হলে এই গ্যারান্টিটা দিতে পারবো না। কারণ পুরুষরা এই 24 বেলা খায়, দৈনিক 3 বেলা খাওয়ার কথা, 24 বেলা খায়, এই হলো সমস্যা। ওকে মেহেদি ভাই, একজন লিখেছেন, যাদের বাচ্চার গ্রোথ বাড়ছে না তারা কি করবে? অবশ্যই তাকে তাদেরকে হচ্ছে ইমিডিয়েটলি ইনভিগো প্রোটিন পাউডার। ইন- আর কোলেস্ট্রাম বাধ্যতামূলক। ওকে, আচ্ছা। এলা, আমার বউয়ের বড় ভাইয়ের হার্ট ব্লক হয়েছে, ধরা পড়েছে, তাকে ফ্লেক্স অয়েল দিয়েছি, আর কিছু দিতে হবে? হ্যাঁ, বড় বউয়ের যদি আপনার বড় ভাইয়ের যদি হার্টে ব্লক থাকে, অবশ্যই তাকে 4টে করে ফ্লেক্স অয়েল খাওয়ান, 4টে। আপনি ডোজ কি খাওয়াচ্ছেন জানি না, কিন্তু 4টে করে ফ্লেক্স অয়েল খাওয়ান, সকালে দুটো রাত্রে দুটো, উষ্ণ গরম জলে। ফ্যাট ছাড়া খাবার খাওয়াতে হবে, ফ্যাট ছাড়া যে কোনো ধরনের ফ্যাট জাতীয় খাবার বন্ধ করতে হবে, তেল ছাড়া খাবার খাওয়া শুরু করতে হবে। এরকম অনেক আমাদের ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা তেল ছাড়া কি করে রান্না করতে হয় সেটাকে দেখায়। 3 মাস তেল ছাড়া রান্না খেয়ে দেখুন এবং তার সাথে ফ্লেক্স অয়েল এটা ব্যবহার করুন, প্রপার এটা ডায়েট দিদি, করুন। আমি তেল ছাড়া রান্নার মানে প্রশিক্ষণ আমিও করছি, এটা আমিও জানি। আরেকদিন কিভাবে এই যে ডিজিটালি আপনাদেরকে ডিম ভাজা শিখাবো, অসুবিধা নেই। তেল ছাড়া, তাহলে আপনারা বাকিটা পারবেন, মহিলারা রান্না করতে পারবেন। এই যেই রুগীর কথা বলছেন, হার্ট ব্লকেজের কথা, এই রুগীকে এই ফ্লাক্স তেল আপাতত একটা করে দেন, কারণ ফ্লাক্স তেলে একটু গ্যাস ফর্ম করে, অনেকের মানে ফ্যাট ফুলে যায়। বাংলাদেশের এই খাদ্যপত্র সে যখন খাচ্ছে, তখন সে ন্যাচারাল খাবার না খাওয়ার কারণে কিন্তু একটু গ্যাস ফর্ম হয়ে মানে ফ্যাট ফুলে যেতে পারে। সেজন্য সিঙ্গেল ডোজ দেন আপাতত। আর এই আমার সাথে একটু যোগাযোগ করবেন ওনাকে, মানে যেন ওনার ব্লকেজের জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের, আমরা যত লোকজন আছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, যেন কেউ অন্তত হার্ট ব্লকেজ আক্রান্ত হলে রিং করাইতে না হয়। এতটুকু যদি একটা রুগীর আপনি সমাধান করতে পারেন, দেখবেন ওই এলাকা আপনার মানে জনপ্রিয়তা বেড়ে যাবে, মানুষ বুঝবে যে না এটাই হচ্ছে মেডিসিন। ওকে। এখানে লিখছেন যে যদি বর্তমানে ভেসলিন শেক এই মুহূর্তে বাংলাদেশে নেই, সেই হিসেবে আমরা ওজন কমানোর জন্য কি কি দিতে পারি? ওজন কমানোর জন্য আপনি ভেস্টিজ প্রোটিন পাউডার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি 3 চামচ, 3 চামচ, 3 স্কুপ, 3 স্কুপ প্রোটিন পাউডার আপনি যদি মিলের পরিবর্তে, ডিনারের পরিবর্তে যদি ব্যবহার করতে পারেন, তাহলে সেটা ভেসলিন শেকের মতন কাজ করবে। অ্যালার্জির সমস্যা দূর করার জন্য কি দেওয়া যায়? অ্যালার্জির সমস্যা দূর করার জন্য ননি এবং নিম খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। ডায়াবেটিসের কার্কিউমিনটা জন্য। কার্কিউমিনটা দিতে পারে দিদি, কার্কিউমিনটা একদম ব্লাডের অ্যালার্জিটা দূর করে, কার্কিউমিন। ওকে। আর একটা ডায়াবেটিসের জন্য কি দিতে পারে? ডায়াবেটিসের জন্য ফ্লেক্স অয়েল এবং
নিম অবশ্যই নিম ভীষণ প্রয়োজন ডায়াবেটিসের জন্য। যারা ভুগছেন তারা ফ্লেক্স অয়েল এবং নিম খাওয়াতে পারেন। আহ দিদি এই বিষয়ে একটু বলে দিই, কারণ আমরা তো ওই যে এখন বলছেন যে নিম আর ফ্লাক্স অয়েল অনেকে কিন্তু না জেনে একসাথে দিয়ে দিবে। নিম সকালে একটা রাত্রে একটা, আর ফ্লাক্স অয়েল শুধু দুপুরে দুটা দিবেন। মানে একসাথে নিম এবং ফ্লাক্স অয়েল দুটো একসাথে দেওয়ার দরকার নেই, এতে একটু দুইটা সাংঘর্ষিক হয়, এটা গ্যাস ফর্ম হয়। ওকে, আপনারা শুনে নিয়েছেন যে কিভাবে বিষয়টা খেতে হবে, সে খাওয়ার নিয়মটাও স্যার আমাদেরকে বলে দিয়েছেন। ডায়াবেটিস, হাই প্রেশার, স্ট্রোক হয়েছে 7 বছর ধরে। হ্যাঁ, ডায়াবেটিস এবং হাই প্রেশার যার আছে তারা ফ্লেক্স অয়েল এবং ক্যালসিয়াম, অবশ্যই যারা প্রেশার আছে অবশ্যই গ্যানোডার তারা ক্যালসিয়াম ব্যবহার করুন, গ্যানোডার্মা গ্যানোডার্মা। গ্যানোডার্মাটা কিন্তু আমাদের এই মানে প্রেশার রোগীর জন্য, শারীরিক দুর্বলতার জন্য, মানে গ্যানোডার্মাটা যে কোনো রোগীর, আপনাদেরকে একটা সলিউশন বলে দিই। গ্যানোডার্মা ডাবল ডোজ দেওয়া যায়, তিন তিন পিসও একসাথে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। গ্যানোডার্মাটা হচ্ছে যেই রোগীর দেখবেন যে কোনো মেডিসিনে কাজ করে না, তাকে জ্ঞানোডার্মা বাধ্য, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে জ্ঞানোডার্মাটা রাখবেন। যেভাবে আপনি প্যারাসিটামল রাখেন জ্বর মাথা ব্যথার জন্য, গ্যাস্ট্রিকের জন্য আপনি রাখেন ওমিপ্রাজল গ্রুপের, সেম ভাবে এই জ্ঞানোডার্মাটা রাখবেন। সেটা হোক আমাদের এই মানে এই ডেঙ্গু রোগীর জন্য, আমাদের যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া রোগীর জন্য, এবং শারীরিক দুর্বলতার জন্য, প্রেসারের রোগীর জন্য। মানে জ্ঞানোডার্মা হচ্ছে মাল্টি কাজ করে, কারণ শরীরের বিভিন্ন কোষ যেখানে সে খালি পায় ওই দুর্বল কোষকে সে কাজ করে। সেজন্য গ্যানোডার্মাটা হচ্ছে সকল রোগের মহা ওষুধ আমাদের এখানে যা আছে সবগুলোর মধ্যে আছে, গ্যানোডার্মা হচ্ছে সবার জন্য। ধন্যবাদ মেহেদি ভাই। আজকে অনেকগুলো প্রশ্ন, অনেক মানুষের সাথে অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো হয়তো আপনার মাধ্যমে আজকে বিষয়গুলো ক্লিয়ার হলো, এবং অনেকে আহ, অনেক হয়তো বলতে চাইছিল, কিন্তু আমরা সবার কথা হয়তো নিতে পারিনি, বা সবার কথা সম্পূর্ণ হওয়া সম্ভবপর হয়নি। আমরা আবারও এরকম ধরনের সেশন আমরা করব, কারণ ইতিমধ্যেই রাত্রি 11টা বাংলাদেশে বেজে গেছে। তো আমরা বিশেষ প্রশ্নর মধ্যে আর যাব না। আপনারা ইতিমধ্যেই আজকে মেহেদি ভাইয়ের মুখে অনেকগুলো জিনিস শুনেছেন। আমি জাস্ট একটা সিনপসিস একটা বলছি। আহ, যারা সাপ্লিমেন্ট যারা ব্যবহার করছেন তারা অবশ্যই সাপ্লিমেন্ট মেডিসিনের সাথেই ব্যবহার করতে পারবেন, কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নয়। সাপ্লিমেন্ট নিয়ে আমরা ব্যবসা করতে পারবো, কারণ এই ব্যবসা সাপ্লিমেন্ট কোনো অবৈধ ব্যবসা নয়। এবং দিদি সাপ্লিমেন্টের জন্য আপনার দিদি এক কোনো মিনিট ধরনের। দিদি এক হ্যাঁ, মিনিট এক মিনিট একটু আপনাকে বলি। এই যে যারা এই মেডিসিনের সাথে সাপ্লিমেন্টটা একসাথে দিবেন, সেটা হচ্ছে 10-15 মিনিট পর, মানে মেডিসিনটা খেলো তার 10-15 মিনিট পরে সাপ্লিমেন্টটা দিবেন, মানে একসাথে ওকে, দিবেন না। এতে একসাথে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। জি, ওকে, জি, তো কন্টিনিউ করেন। সাপ্লিমেন্ট যখন আপনারা খাবেন তখন এটা মাথায় রাখবেন, আপনার অন্তত 20 থেকে 25 মিনিট যেন অবশ্যই সেটার মধ্যে ডিফারেন্স থাকে। এবং ডিফারেন্সটা থাকলে তাহলে আপনার সাপ্লিমেন্টটা খুব ভালোভাবে কাজ করবে। আর যারা মনে করছিলেন বা যে অনেকের কাছেই শুনছেন, না না সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট নিষিদ্ধ বাংলাদেশে, সাপ্লিমেন্ট বিক্রি করতে অনেক রকমের অসুবিধে বা ঝামেলা আছে, অনেক ধরনের ড্রাগ লাইসেন্সের সমস্যা আছে, আমরা ডিস্ট্রিবিউটাররা সাপ্লিমেন্ট নিয়ে কাজ করতে পারবো কিনা, তাদের জন্য একটাই অ্যান্সার উনি দিয়েছেন, বা সবার জন্য একটাই কথা: বুক ফুলিয়ে মনে মনে মন খুশি করে ব্যবসা করুন, কারণ আপনি একটা 100% মানে সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত, কাস্টমস থেকে পরীক্ষিত প্রোডাক্ট আপনি লোককে দিচ্ছেন, যেটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। আমরা সব প্রশ্নের অ্যান্সার হয়তো আজকে দিতে পারবো না, আমরা নেক্সট সেশনে আবার মেহেদি স্যারকে ডাকবো, এবং আবার সেই সেশনে আমরা ওনাকে আবার প্রশ্ন করব। ততক্ষণের পর্যন্ত আমি শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। সোহেল ভাই, আপনি যদি আমাকে শুনছেন তাহলে আপনি মিটিং এর সমাপ্ত ঘোষণা করতে পারেন।